আলোচনা সামনে আনার চেষ্টা করব। এর আগে আমরা ধ্বনিতত্ত্ব এবং সন্ধি এই দুটো বিষয় সম্পর্কে একটু আলোকপাত করেছিলাম। আজকে আমরা নতুন একটি বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। নতুন বিষয় আসলে কিছুই না, সবকিছুই আমাদের জন্য পুরাতন বিষয়। তো পুরাতন বিষয়গুলোকে আমরা আসলে নতুন ভাবে একটু জানার চেষ্টা করছি, যেহেতু আমরা আসলে বাংলা নিয়ে পড়াশোনা করিনি বা বাংলার সাথে আমাদের অনেকদিন একটা গ্যাপ হয়ে গেছে, এই জন্য বাংলাটা মন থেকে হারিয়ে যাওয়াটা খুব স্বাভাবিক। তো যে জানাটা আপনার আগে থেকেই ছিল, সেই জানাটা আবারও আপনাদের মধ্যে মনে করিয়ে দেওয়ার জন্য মুস্তাফিজ চেষ্টা করছে। ওকে, তো আমরা আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক, যার নাম হচ্ছে বাক্য প্রকরণ। তো বাক্য প্রকরণ আমরা আমাদের প্রশ্নগুলোর ক্ষেত্রে দেখি যে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। বাক্য কনসেপ্ট আসলে খুব কঠিন আবার সহজ দুদিকেই হতে পারে। আমরা আসলে সব বিষয়কে কঠিন মনে করার চেষ্টা করি। দেখা যায় যে কোনো বিষয় আমরা খুব সহজে পারি বা সহজে বুঝি বা প্রশ্ন উত্তর করতে পারি, সেটাকে আমরা কঠিন করে দেখার একটা প্রবণতা আমাদের মধ্যে আছে আর কি। এবং কখনো কখনো এমন হয় যে কোনো বিষয় আমরা হয়তো পেরে গেছি, তারপরে একটা প্রশ্নের উত্তর আমরা পেরে গেছি, তখন আমরা নিজেরা একটু অবাক হয়ে যাই, আল্লাহ এটা আমি পেরেছি, কিভাবে পারলাম। মানে আমরা যে পারি, আমরা যে সলভ করতে পারি বা প্রশ্ন উত্তর করতে পারি বা কোনো বিষয় যে আমরা জানি, এটাই মাঝে মধ্যে আমাদের বিশ্বাস হয়। কারণ না পড়তে পড়তে বা একটু দূরে থাকতে থাকতে এরকম হয়ে গেছে আর কি। ওকে, তো ঠিক আছে, আমরা বাক্য নিয়ে আলোকপাত করি। তার আগে আপনাদের ছোট একটা বিষয় সম্পর্কে বলি, সেটা হচ্ছে ছোটবেলায় আমরা পড়েছি বাক্যের সাধারণ কনসেপ্ট হিসেবে যে কয়েকটা শব্দ একসাথে বলেই সেটাকে আমরা বাক্য বলি। এখন শব্দের ব্যাপারেও একটা কমন কনসার্ন আছে, যেমন ধরেন আমরা একটা বর্ণ লিখলাম ক, একটা বর্ণ লিখলাম ল, একটা বর্ণ লিখলাম ঘ। ওকে, তিনটা বর্ণ, ক, ল আর ঘ। এখন এই যে তিনটা বর্ণ এখানে একসাথে লিখলাম ক, ল, ঘ, এই তিনটা মিলে কলত কলত। এটা কি শব্দ হয়েছে আসলে? কলত, এটা কি শব্দ? একটা বর্ণ মিলে শব্দ হয়েছে? শব্দ হয়নি। এটা শব্দ হয়নি। কেন শব্দ হয়নি এটা? কারণ এটা কোন রকম অর্থ প্রকাশ করেনি, রাইট? কোন রকমের অর্থ প্রকাশ করেনি। তো অর্থ প্রকাশ না করলেও এটাকে আমরা শব্দ বলি না। অর্থ প্রকাশ না করলেও এটাকে আমরা শব্দ বলি না। কিন্তু আমরা যদি ভয়ের জায়গায় ম দিতাম, তাহলে শব্দ হইতো কলম। তখন কি এটা শব্দ হইতো? এটা শব্দ, কারণ এটা এটা একটা শব্দ হতো। কেন শব্দ হতো? কারণ এটা একটা অর্থ প্রকাশ করছে, আর অর্থ প্রকাশ করছে বলে এটা একটা শব্দ। তাহলে শব্দ ইচ্ছে মতো বর্ণ মিলালেই হয়ে যাবে ব্যাপারটা এরকম না। শব্দ মিলালেই, বর্ণ মিলালেই শব্দ সেটা না। যখন কয়েকটা বর্ণ মিলে কোন অর্থ প্রকাশ করবে সেটাকে আমরা শব্দ বলছি। ঠিক একই রকম ভাবে আমরা ছোটবেলায় সাধারণভাবে যেটা শেখার চেষ্টা করেছি বা জানার চেষ্টা করেছি বা লেখারও চেষ্টা করেছি যে হ্যাঁ, কয়েকটা শব্দ মিলে একটা বাক্য হয়ে যায়। এখন আমি একটা শব্দ লিখলাম কলম, হ্যাঁ এটা অর্থপূর্ণ শব্দ। আমি লিখলাম আমি, এটা একটা অর্থপূর্ণ শব্দ। আচ্ছা, আমি বললাম আকাশ, এটা একটা অর্থপূর্ণ শব্দ। তিনটাই তো অর্থপূর্ণ শব্দ, কলম, আমি, আকাশ। এখন এই তিনটা শব্দ মিলে কি বাক্য হয়েছে? না। তাহলে কয়েকটা শব্দ মিলে কিন্তু বাক্য আপনার হয় না। জিজ্ঞেস করতেছে করবো। কয়েকটা শব্দ মিললেই বাক্য হবে না। সেক্ষেত্রে করে আমরা যদি বাক্য বলতে চাই তাহলে কয়েকটা শব্দ লাগবে, ঠিক আছে, তবে কয়েকটা শব্দ হলেই হবে না। সেই শব্দগুলোকে মনের ভাব প্রকাশ করতে হবে। তাহলে আমরা যদি সংজ্ঞার মাধ্যমে ব্যাপারটা বলার চেষ্টা করি, খেয়াল করেন যে কয়েকটা অর্থপূর্ণ শব্দ থাকবে, কয়েকটা অর্থপূর্ণ শব্দ থাকবে। এই অর্থপূর্ণ শব্দ মিলে যখন মনের ভাব প্রকাশ করবে, কয়েকটা অর্থপূর্ণ শব্দ তো অবশ্যই, এই শব্দগুলো মিলে যখন মনের ভাব প্রকাশ করবে তখন তার নাম হচ্ছে বাক্য। একটা অর্থপূর্ণ শব্দ মিলে, যে কোনো শব্দ না, কয়েকটা অর্থপূর্ণ শব্দ মিলে যখন মনের ভাব প্রকাশ করবে তাকে বলবো আমরা বাক্য। যেমন আমরা বলতে পারি যে আমি আকাশ দেখি, আমরা বলতে পারি মেয়েরা ফুল তুলতে যায়, আমরা বলতে পারি ছেলেরা ফুটবল খেলে, আমরা বলতে পারি তামিম ইকবাল ক্রিকেটে ফিরে এসেছেন, আমরা বলতে পারি কোরবানি মানেই মাংসের ওজন করা না, আমরা বলতে পারি টাকা থাকলেই কোটি টাকার কোরবানি দিলেই সেটা কবুল হয় না। আমরা নানা রকম ভাবে বলতে পারি, যেটা দিয়ে কিছু অর্থপূর্ণ শব্দ থাকবে এবং অর্থপূর্ণ শব্দগুলা নিয়ে মনের ভাবটা প্রকাশিত হবে। মনের ভাবটা প্রকাশিত হবে, তার নাম হচ্ছে বাক্য। কিন্তু মনের ভাব যদি প্রকাশিত না হয় তাহলে বাক্য হবে না, সিম্পল। যেমন আমরা বললাম অনন্ত জলিল, অনন্ত জলিল ভালো মানুষ, অনন্ত জলিল ভালো মানুষ।
এখানে অনন্ত জলিল একটা নাম, ভালো মানুষ, এটা অর্থ প্রকাশ করছে, অর্থপূর্ণ শব্দ আছে, মনের ভাব প্রকাশ করছে। অনন্ত জলিল ভালো মানুষ, তাহলে এটা একটা বাক্য। ওকে, কিন্তু আমরা যদি বলি অনন্ত জলিল আকাশে উঠতে পারে, অনন্ত জলিল আকাশে উঠতে পারে, দেখি বাক্য হবে? এটা বাক্য না। এটা হবে না, কারণ এটা মনের ভাব প্রকাশ করেন না। আপনি বলতে পারেন, স্যার আপনি বলেছেন আমি তো বুঝতে পেরেছি। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, কিন্তু মনের মধ্যে একটা কোয়েশ্চেন মার্ক আছে যে অনুভূতি কি এটা আসলে সম্ভব কিনা, অসম্ভব ব্যাপার। মনের ভাবটা প্রকাশ করতে হবে মানে সলিড ভাবে, অসম্ভব কোনো কিছু বলে কিন্তু মনের ভাব প্রকাশিত হবে না, সেক্ষেত্রে কিন্তু আর বাক্য হবে না। তো সেই ব্যাপারগুলো আস্তে আস্তে আমরা পেয়ে যাব। আচ্ছা, তাহলে কয়েকটা অর্থপূর্ণ শব্দ মিলে, কয়েকটা অর্থপূর্ণ শব্দ মিলে যখন মনের ভাব প্রকাশ করবে, কয়েকটা অর্থপূর্ণ শব্দ মিলে যখন মনের ভাব প্রকাশ করবে, কয়েকটা অর্থপূর্ণ শব্দ মিলে যখন মনের ভাব প্রকাশ করবে, তখন তাকে বলবো আমরা বাক্য। এটা হচ্ছে একটা ব্যাপার, বাক্য হতে হলে অর্থপূর্ণ শব্দ লাগবে, মনের ভাব প্রকাশ করতে হবে। আচ্ছা, দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে বাক্যের গঠন। বাক্যের গঠনও কিন্তু একটা বিশাল ব্যাপার। আর ইংলিশে আমরা যে কাজটা করেছি, ইংলিশে আমরা জানি, যেমন ধরুন আমরা যদি বলি আই রাইস, অর্থাৎ বাচ্চারা বলে একটা লাইন ছোটবেলা থেকে আমরা শিখেছি আই রাইস। তো ইংলিশে বাক্যের স্ট্রাকচারের ক্ষেত্রে প্রথমে দেখি আমরা সাবজেক্ট থাকে, প্রথমে সাবজেক্ট, এরপরে থাকে ভার্ব, শেষে থাকে অবজেক্ট, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ইংলিশে এটা আমরা ফলো করি। এই বাক্যটা বাংলা কি হবে? আমি খাই ভাত, নাকি আমি ভাত খাই? কোনটা? আমি ভাত খাই। আমি ভাত খাই। তো ইংলিশে যেরকম স্ট্রাকচার আছে সেন্টেন্সের ক্ষেত্রে, অন্তত বাংলায় এটা হুবহু ফলো করা যাবে না। বাংলার ক্ষেত্রে কনসেপ্ট হচ্ছে, বাংলার ক্ষেত্রে কনসেপ্ট হচ্ছে প্রথমে থাকবে কর্তা, কর্তা মানে সাবজেক্ট যাকে নিয়ে আপনি বলবেন, প্রথমে থাকবে কর্তা, শেষে থাকবে ক্রিয়া। প্রথমে কর্তা, শেষে ক্রিয়া, প্রথমে কর্তা, শেষে ক্রিয়া। শুধু এটাও ফলো করে ফেলেন তাহলে কিন্তু বাক্য আবার ভুল হয়ে যাবে। প্রথমে কর্তা থাকবে, শেষে ক্রিয়া থাকবে, প্রথমে কর্তা, শেষে ক্রিয়া, প্রথমে কর্তা, শেষে ক্রিয়া, প্রথমে কর্তা, শেষে ক্রিয়া। যেমন মেয়েরা ফুল তুলতে যায়, মেয়েরা ফুল তুলতে যায়, এই মেয়েরা হচ্ছে কর্তা মানে সাবজেক্ট শুরুতে, তুলতে যায় এটা হচ্ছে ক্রিয়াপদ শেষে। আসাদ রফিককে টাকা দিল, কাজটা আসাদ করেছে, আসাদ শুরুতে, কর্তা শুরুতে, দিল ক্রিয়াপদ, দিলটা হচ্ছে ক্রিয়াপদ শেষে, দিলটা হচ্ছে ক্রিয়াপদ, ক্রিয়াপদ হচ্ছে শেষে। বাক্যের গঠন অনুসারে তখনই সার্থক হবে যখন শুরুতে থাকবে কর্তা, শেষে থাকবে ক্রিয়া। শুরুতে থাকবে কর্তা, শেষে থাকবে ক্রিয়া, শুরুতে থাকবে কর্তা, শেষে থাকবে ক্রিয়া, শুরুতে কর্তা, শেষে ক্রিয়া, শুরুতে কর্তা, শেষে ক্রিয়া। এখন আমরা যদি বলি পাখি আকাশে উড়ছে, পাখি আকাশে উড়ছে, তাহলে পাখি শুরুতে আছে কর্তা, উড়ছে ক্রিয়াপদ শেষে আছে, তাহলে এটা বাক্য হয়েছে। কিন্তু আমি যদি বলতাম উড়ছে পাখি আকাশে, উড়ছে পাখি আকাশে, বলেন তো বাক্যটা হবে কিনা? উড়ছে পাখি আকাশে, না, না স্যার, অর্থ প্রকাশ করে না। রাইট। এখন আমরা যদি বলি উড়ছে পাখি আকাশে, আমাদের কাছে মনে হচ্ছে আপনি বুঝতে পারছি আপনি কি বলেছেন, উড়ছে পাখি আকাশে। হ্যাঁ, কিন্তু এটা আসলে ঠিক হবে না। কেন হবে না? কারণ উড়ছেটা হচ্ছে ক্রিয়াপদ, উড়ছেটা হচ্ছে ক্রিয়াপদ, ক্রিয়াপদ থাকবে শেষে, আর পাখি হচ্ছে কর্তা মানে সাবজেক্ট, সে থাকবে শুরুতে। তাহলে এটাকে সঠিক করে বললে হবে পাখি আকাশে উড়ছে। আমরা যদি বলি গিয়েছিলাম গতকাল বাজারে আমি, গিয়েছিলাম গতকাল বাজারে আমি, গিয়েছিলাম গতকাল বাজারে আমি, ঠিক আছে? না, না, ঠিক তাই। কারণ গিয়েছিলামটা ক্রিয়াপদ, এটা শেষে থাকবে, আর আমি কর্তা শুরুতে আসবে। তাহলে বাক্যটা হবে আমি গতকাল বাজারে গিয়েছিলাম, আমি গতকাল বাজারে গিয়েছিলাম। তাহলে গঠনটাও আমরা শুধুমাত্র বাক্য সঠিক করার জন্য বা সার্থক করার জন্য শুধু অর্থপূর্ণ শব্দ আর মনের ভাবটাই দেখবো না, পাশাপাশি বাক্যের গঠনটাও দেখবো। শুরুতে থাকবে কর্তা, ক্রিয়া থাকবে শেষে, শুরুতে কর্তা, ক্রিয়া শেষে, শুরুতে কর্তা, ক্রিয়া শেষে। এটা হচ্ছে বাক্যের গঠন অনুসারে সার্থক। এরপর হচ্ছে বাক্যের অংশ। একটা সার্থক বাক্যের দুটো অংশ থাকে, এটা আপনারা ইংলিশেও পড়েছেন, মনে আছে কিনা আপনাদের কারো যে ইংলিশে একটা সেন্টেন্সের দুইটা পার্ট থাকে, বলেন তো কি কি? সাবজেক্ট আর প্রেডিকেট। সাবজেক্ট আর প্রেডিকেট, রাইট, সাবজেক্ট এবং প্রেডিকেট। আমাদের বাংলায় ঠিক একই রকম, ইংলিশে যেরকম সাবজেক্ট প্রেডিকেট থাকে, বাংলায়ও ঠিক সেম, বাংলায়ও ঠিক সেম সাবজেক্ট প্রেডিকেটের ব্যাপারটা আছে। তবে নামটা সাবজেক্ট প্রেডিকেট না, এই ক্ষেত্রে নামটা হচ্ছে
উদ্দেশ্য এবং বিধেয়। উদ্দেশ্য এবং বিধেয়। অংশের কথা বললে উদ্দেশ্য এবং বিধেয়। অংশের কথা বললে উদ্দেশ্য এবং বিধেয়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য মানে হচ্ছে কর্তা, মানে আপনি যার সম্পর্কে কিছু বলেন, মানে যার সম্পর্কে বলছেন, সেটা হচ্ছে উদ্দেশ্য। আর উদ্দেশ্যকে নিয়ে আপনি যা বলবেন বাকি সব হচ্ছে বিধেয়। উদ্দেশ্য নিয়ে যা বলবেন সবই হচ্ছে বিধেয়। যেমন মেয়েরা ফুল তুলতে যায়, মেয়েরা ফুল তুলতে যায়, মেয়েরা ফুল তুলতে যায়। এখানে মেয়েরা, মেয়েরা হচ্ছে উদ্দেশ্য, কারণ মেয়েরা কর্তা, মানে কর্তা যেটা থাকে, যাকে নিয়ে কিছু বলবেন, যাকে উদ্দেশ্য করে কিছু কিছু বলবেন, সেটাই উদ্দেশ্য। আর উদ্দেশ্য নিয়ে যা বলা থাকবে বাকি সবটুকু হচ্ছে বিধেয়। তাহলে মেয়েরা ফুল তুলতে যায়, এখানে মেয়েরা হচ্ছে উদ্দেশ্য, ফুল তুলতে যায় বাকি সবটুকু হচ্ছে বিধেয়। ওকে। একই রকম ভাবে আমরা যদি বলি যে আমরা, আমরা মানে আপনারা, আমি, আমরা শুক্র এবং শনিবার বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করি। আমরা শুক্র ও শনিবার বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করি। বলেন তো এখানে উদ্দেশ্য কোনটা? আমরা হচ্ছে উদ্দেশ্য। আমরা আমরা হচ্ছে আর উদ্দেশ্য। ফুল তুলতে Okay, যাওয়া। আচ্ছা। আর তুলতে যাওয়া বিধেয় তাহলে কোনটা? ভিডিও। বিধেয় হচ্ছে ফুল বাকি তুলতে যায় বিধেয়। সবটুকু। ওকে, আচ্ছা। তাহলে আমরা শুক্র শনিবার বাংলা আলোচনা করি, এখানে আমরা হচ্ছে উদ্দেশ্য, আর বাকি সবটুকু হচ্ছে বিধেয়। আবারও একটু খেয়াল করেন, আসলে বাক্য হতে হলে আমাদের দুইটা বিষয় খুব জরুরি। একটা হচ্ছে অর্থপূর্ণ শব্দ থাকবে এবং অবশ্যই মনের ভাব প্রকাশ করবে। দ্বিতীয়ত, আমাদের বাক্য হওয়ার জন্য প্রথমে থাকবে কর্তা, শেষে থাকবে ক্রিয়া। প্রথমে কর্তা, শেষে ক্রিয়া। আর একটা বাক্যের দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। Okay, তো এই হচ্ছে বাক্যের সাধারণ জ্ঞান আর কি। এরপরে আমরা একটু গুরুত্বপূর্ণ অংশ থেকে একটু জাম্প করি। বাক্যের ক্ষেত্রে আমাদের আলোচনাটা তো আসলে খুব বড়, অবশ্যই বাক্য অনেক বড় একটা ব্যাপার। আমাদের পরীক্ষার ক্ষেত্রে যে প্রশ্নগুলো আসে তার মধ্যে অন্যতম একটা ব্যাপার হচ্ছে বাক্যের গঠনগত প্রকারভেদ, বাক্য রূপান্তর এবং অর্থগত ভাবেও বাক্যের প্রকারভেদ এবং রূপান্তর, এই ব্যাপারগুলোই আমাদের জন্য সবচেয়ে বেশি আসে। এবং এই ব্যাপারগুলো খুব সাধারণ জ্ঞানের মধ্যে, সাধারণ জ্ঞান বলতে বোঝাচ্ছি খুব সাধারণ কিছু কনসার্ন আছে, এই সাধারণ কনসার্ন গুলো দেখলেই এগুলো সহজেই নির্ণয় করা সম্ভব। সত্যি সম্ভব। কিভাবে সম্ভব আমরা সেটাই দেখছি আর। ওকে, তো প্রথমে আমরা গঠন অনুসারে বাক্যের প্রকারভেদটা দেখি। বাক্যের গঠন একটা ব্যাপার, বাক্যের গঠন যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে বাক্য হতে হলে গঠনটা কেমন হওয়া দরকার, এটা ছিল। আর এখন আমরা বলছি যে বাক্যের প্রকারভেদ গঠন অনুসারে। আগে একটু বলে রাখি, আমরা কিন্তু এটা গঠন অনুসারে প্রকারভেদ করছি। এখানে অর্থ, বিশ্লেষণ এগুলা কিন্তু প্রকারভেদ না। অর্থের জন্য আলাদা প্রকারভেদ আছে, এখানে শুধুমাত্র আমরা গঠনটাই দেখবো। আর গঠনটা না দেখে যদি আমরা অন্য কিছু দেখতে চাই তাহলে কিন্তু এই বাক্যের মধ্যেই মাথা ঘোরাবে, মাথা ঘোরানোর দরকার নেই। খুবই সিম্পলি আমরা শুধু গঠনটা দেখার চেষ্টা করবো। আচ্ছা, এবার একটু গঠনটাতে যাই, খেয়াল করেন এখানে আমরা তিনটা বক্স রেখেছি আপনাদের জন্য। খুবই সিম্পল তিনটা বক্স, সিম্পল মানে সহজ তিনটা বক্স আর কি। খেয়াল করেন তো এই তিনটা বক্সের মধ্যে কোনটা ছোট বড় আছে নাকি তিনটা একই রকম? একই রকম। তিনটা একই রকম, কারণ এটা আমি খাতা কলমে করি নাই, এটা আমি কম্পিউটারে করেছি। তিনটা একই রকম আসলে, তিনটা একই রকম। আর তিনটা একই রকমের মধ্যে দ্বিতীয়টাকে আমি যে কাজ করলাম, দ্বিতীয়টার মাঝখানে কিছু যোগ করে দিলাম। দ্বিতীয়টার মাঝখানে আমরা কিছু যোগ করে দিলাম। দ্বিতীয়টার মাঝখানে আমরা কিছু যোগ করে দিলাম। এখন কি তিনটা সেম নাকি আলাদা হয়ে যাচ্ছে? আলাদা হয়ে যাচ্ছে। আলাদা হয়ে গেছে। এখন এক আর তিন একই রকম লাগছে, তাই না বলেন? এক আর তিন আলাদা লাগছে। 3 নাম্বারটাও আমরা মাঝখানে এবং শুরুতে কিছু যুক্ত করে ফেললাম। মাঝখানে এবং শুরুতে কিছু যুক্ত করলাম, মাঝখানে যুক্ত করলাম, শুরুতে যুক্ত করলাম। এখন বলেন তো তিনটা কি একই রকম নাকি তিনটা আলাদা? তিনটাই আলাদা। এখন তিনটাই আলাদা লাগছে, রাইট। একটা হচ্ছে একদম নর্মালি আছে, একটা হলো মাঝখানে কিছু যুক্ত হয়ে গেছে, আর 3 নাম্বারের ক্ষেত্রে দেখি শুরুতে মাঝখানে কিছু যোগ হয়ে গেছে, মানে তিনটাই 3 রকম হয়ে গেল। এবার আপনারাই বলেন তো এই তিনটার মধ্যে কোনটাকে একদম নর্মাল মনে হচ্ছে? প্রথমটাকে। প্রথমটা একদম নর্মাল মনে হচ্ছে। কেন নর্মাল মনে হচ্ছে? কারণ কিছুই নাই, তাই তো? আচ্ছা, তো যেহেতু প্রথমটাকে একদম নর্মাল মনে হচ্ছে, ঠিক আছে, এটাকে আমরা, যেহেতু নর্মাল মনে হচ্ছে, এটাকে নাম দিই আমরা সরল। একদম নর্মাল আছে, এই জন্য এটার নাম হচ্ছে সরল।
এটার নাম হচ্ছে সরল, কারণ এটা নরমালি আছে, এটাকে নাম দিলাম আমরা সরল। ওকে, সবচেয়ে বিদঘুটে লাগছে কোনটা বা কঠিন কঠিন লাগছে কোনটা? 3 নম্বরটা। 3 নাম্বারটা একটু কেমন কেমন বা বিদঘুটে লাগছে বা কেমন লাগছে? এই তো 3 নম্বরটা বিদঘুটে লাগছে বা কেমন লাগছে, তাহলে এটাকে আমরা নাম দিয়ে দেই জটিল। জটিল। এটার নাম দিয়ে দিই আমরা জটিল। ওকে, আচ্ছা, এটার নাম দিয়ে দিলাম আমরা জটিল। সেটা একদম নর্মাল লাগছিল, 1 নাম্বারটা নর্মাল লাগছে, 1 নাম্বারটা সরল, 3 নাম্বারটা কেমন কেমন লাগছে, বিদঘুটে লাগছে, 3 নাম্বারটা নাম দিলাম আমরা জটিল। আর মাঝখানেরটা দেখেন, এটাতে আমরা কি করেছি, মাঝখানে কিছু একটা যোগ করেছি, তাই না? যোগ, এই যে মাঝখানে একটা অব্যয় যোগ করেছি। যেহেতু এটা মাঝখানে আমরা যোগ করেছি, এই জন্য এটার নাম দিব যৌগিক। আমরা যৌগিক। ওকে, তো এটা আবারও দেখেন, এটা খুব কঠিন কিছুই না, এটা গঠন অনুসারে প্রকারভেদ। আপনি গঠনটা ভালো করে খেয়াল করেন, তাহলে আপনি নিজে এটা ডিটেক্ট করতে পারবেন। খুব সহজ। যেটা একদম নর্মালি থাকে এটা হচ্ছে সরল, যেটা মাঝখানে কিছু যোগ হয়, এটা যৌগিক। যেটা শুরুতে মাঝখানে কিছু থাকে সেটা হচ্ছে জটিল। শুরুতে মাঝখানে কিছু থাকে সেটা হচ্ছে জটিল। শুরুতে মাঝখানে কিছু থাকে সেটা হচ্ছে জটিল। একদম নর্মালি থাকতে সেটা সরল, মাঝখানে কিছু যোগ হয়েছে তাই যৌগিক, শুরুতে মাঝখানে কিছু আছে তাই এটা জটিল। ওকে, আচ্ছা, আমরা যখন সংখ্যার দিকে যাই খেয়াল করেন, আমরা দেখবো যে সাধারণত একটা কর্তা থাকবে আর একটা সমাপিকা ক্রিয়া থাকবে। সমাপিকা ক্রিয়া মানে হচ্ছে যে ক্রিয়াপদ দিয়ে কাজটা শেষ হয়, যেমন খেয়েছি, দেখেছি, যাবো, করবো, দেখো, যাও, মানে যে ক্রিয়াপদটা দিয়ে কাজটা শেষ হওয়া বোঝায়, এটা হলো সমাপিকা ক্রিয়া। তো সাধারণত একটা কর্তা থাকবে, একটা সমাপিকা ক্রিয়া থাকবে, এটা হচ্ছে সরল বাক্য। এটা হচ্ছে সরল বাক্য এটা হচ্ছে সরল বাক্য। যেমন আমরা যদি বলি যে সে মাঠে ফুটবল খেলে, সে মাঠে ফুটবল খেলে, সে মাঠে ফুটবল খেলে। খুব সাধারণভাবে একটা কর্তা আছে, একটা ক্রিয়াপদ আছে, এটা হচ্ছে সরল বাক্য। ওকে, আচ্ছা, কিন্তু যদি এমন হয় দুইটা আলাদা বাক্য একটা অব্যয় দিয়ে যোগ করা হবে, দুটা বাক্য বা দুইটা ক্রিয়াপদ পাশাপাশি থাকবে এবং মাঝখানে একটা অব্যয় দিয়ে যোগ করা হবে বা একটা অব্যয় দিয়ে দুইটাকে যুক্ত করা হবে। এই যে মাঝখানে একটা অব্যয় দিয়ে দুইটা অংশকে যোগ করা হয়, দুইটা ক্রিয়াকে বা দুইটা বাক্যকে যোগ করা হয়, এটার নামই হচ্ছে যৌগিক। এবং এই অব্যয়গুলা খুব কমন কিছু ব্যাপারই থাকে, যেমন এবং, কিন্তু, সুতরাং, তাই, তবে, অথবা, তাহলে, নইলে, তথাপি। এই যে ছোট ছোট অব্যয়গুলো আছে, যেটা দুইটা অংশকে যোগ করে বা যুক্ত করে, তার নামই হচ্ছে যৌগিক। তার নাম হচ্ছে যৌগিক। তো এখানে যে বাক্যটা আমরা দেখেছিলাম, সে মাঠে ফুটবল খেলে, এটাকে যদি আমরা যৌগিক বানাই তাহলে কি করতে হবে? দুইটা ক্রিয়াপদ বানাইতে হবে। ক্রিয়াপদ তো এখানে একটা ছিল, দুইটা কেমনে করবো? এটা বানাই ফেলতে হবে। যেমন আমরা বলবো সে মাঠে গিয়েছে। মাঠে যায়। ওকে, মাঠে মাঠে যায়, গিয়ে ঠিক আছে, সমস্যা, সে মাঠে যায় এবং এবং ফুটবল খেলে। ফুটবল খেলে। ওকে, এবং ফুটবল খেলে, রাইট। তো এখানে খেয়াল করেন, দুইটা বাক্য হয়ে গেল, একটা ক্রিয়াপদ হয়ে গেল যায়, আর একটা ক্রিয়াপদ হয়ে গেল খেলে। এবং এই দুইটা বাক্য করে আমরা মাঝখানে যুক্ত করেছি একটা অব্যয়। তো যখন এরকম দুইটা বাক্য থাকবে তো দুইটা আলাদা ক্রিয়াপদ হয়ে যাবে, আমরা একটা অব্যয় দিয়ে যোগ করব, তার নাম যৌগিক। মাঝখানে কোনো অব্যয় দুইটা পাশকে যোগ করবে। এই যে মাঝখানে একটা অব্যয় এসে দুইটা পাশকে যোগ করে, তার নামই যৌগিক। ওকে, আচ্ছা। আর যখন আমরা দেখবো দুইটা আলাদা বাক্য বা আলাদা খণ্ড বাক্য বা দুইটা আলাদা বাক্যই বলি সহজ হবে, দুইটা আলাদা বাক্য যার শুরুতে মাঝখানে কিছু থাকবে, এই শুরুতে মাঝখানে জিনিসটা আবার কি? আচ্ছা, ব্যাকরণে এটার নাম হচ্ছে সাপেক্ষ সর্বনাম বা নিত্য সম্বন্ধীয় অব্যয়। আমরা পদ প্রকরণ বা ব্যাকরণিক শব্দশ্রেণী যদি পড়বো সেই জিনিসগুলো, সব বিষয় সম্পর্কে আমরা ডিটেলস জানবো। এখন আমরা নর্মালি বলি, মনে করেন কোন বাক্যের শুরুতে, এটা আপনি এমনি পারবেন, কেন পারবেন বলি, কারণ এগুলো ব্যবহার করে অভ্যস্ত। যেমন মনে করেন কোন বাক্যের শুরুতে যদি বলেন আপনি যখন, তাহলে মাঝখানে কি আসবে? তখন। তখন, রাইট। যদি, তবে, যা, তা, তবে।
যারা তারা, তখন যদি তবে, যদি তাহলে, যদি তবু, যেহেতু সেহেতু, যিনি তিনি, যারা যারা, যার তখন তার, যে সে। ওকে, এই যে শুরুতে মাঝখানে কনসেপ্ট গুলো আসে, শুরুতে মাঝখানে কনসেপ্ট গুলো আসে, সেটাই হচ্ছে জটিল, সেটাই হচ্ছে জটিল। তাহলে এই যে বাক্যটা, সে মাঠে যায় এবং ফুটবল খেলে, এটাকে যদি জটিল করতে চাই, তাহলে আমাদের দুইটা অংশ করতে হবে। দুইটা অংশ তো করাই আছে, কিন্তু শুরুতে মাঝখানে কিছু আনলেই হবে। তাহলে বলেন তো এটাকে জটিল বানালে কি হবে? যখন সে মাঠে যায় তখন ফুটবল খেলে। যখন সে মাঠে যায় তখন ফুটবল খেলে। আশা করি বুঝতে পেরেছেন। আবারও খেয়াল করেন, ব্যাপারটা খুব জটিল কিছুই না, খুব সহজ একটা ব্যাপার। আমরা সাধারণভাবে বাক্যের যে গঠনটা পাই, বা গঠন অনুসারে বাক্য যেভাবে আছে, সেটা দেখে সহজে নির্ণয় করতে পারি। কিভাবে করতে পারি? যদি দেখি একদম নর্মালি আছে, নর্মালি থাকাও হয়তো আমরা বুঝতে পেরেছি এতক্ষণে যে মাঝখানে কিছু থাকবে না, শুরুতে মাঝখানে কিছু থাকবে না, সেটাই হচ্ছে সরল। কারণ কারো কাছে মনে হতে পারে যে এটা যে একদম নর্মালি আছে, আমি কেমন বুঝবো? এটা ইজিলি বোঝা যাবে, কারণ অব্যয় তো আপনি পড়বেন এক সময়। অব্যয় তো এখনই লিখে দিয়েছি যে মাঝখানে এবং, কিন্তু, সুতরাং, তাই, তবে, অথবা, নইলে, তথাপি, এগুলোই আছে অব্যয়। দুটো অংশের মাঝখানে বসবে, এটা যৌগিক। আর যদি শুরুতে মাঝখানে কিছু থাকে, শুরুতে মাঝখানে কেমনে চিনবো? এই যে অলরেডি তো লিখেই দিয়েছি, এখানে লেখা আছে, আমি মুখে বলছি, এরপর আমরা পদ প্রকরণ বা ব্যাকরণ এই শব্দ শ্রেণী পড়ার সময় আবার জানবো, হয়ে যাবে, সমস্যা নেই। তো যখনই মাঝখানে কিছু থাকবে না, শুরুতে মাঝখানে কিছু থাকবে না, একদম নর্মালি কথা বলা হবে, সেটাই হচ্ছে সরল বাক্য। যখন মাঝখানে একটা অব্যয় চলে আসবে, সেটা হচ্ছে যৌগিক বাক্য। যখন শুরুতে মাঝখানে কোনো কনসেপ্ট আসবে, সেটা হচ্ছে জটিল। আবারও খেয়াল করেন, একদম নর্মালি থাকলে সরল, মাঝখানে কোনো অব্যয় আসলে সেটা হচ্ছে যৌগিক, আর শুরুতে মাঝখানে কিছু আসলে সেটা হচ্ছে জটিল। কারণ এখানে আমরা চারটা বানিয়ে ফেলেছি মানে কি 4 রকম হয়ে গেছে, বা 4 প্রকার। 4 প্রকার না, প্রকার 3টাই। জটিল তো জটিল, এটা 2টা রূপ আছে। তো প্রথমটা খেয়াল করেন, কিছুই নাই, নর্মালি আছে, এটা হচ্ছে সরল বাক্য। যদি মাঝখানে অব্যয় চলে আসে, মাঝখানে অব্যয় চলে আসে, বা মাঝখানে অব্যয় এসে দুটো অংশকে যোগ করে, তখন তার নাম হচ্ছে যৌগিক। আর যদি শুরুতে মাঝখানে কিছু আসে, তার নাম জটিল। আর যদি এমন হয় যে দুইটা আলাদা বাক্য শুধু একটা কমা দিয়ে যুক্ত করে, এটা একটু খেয়াল করেন, যে কমাটা আপনি কখনো অব্যয়ের পাশেও পাবেন, যে কমার পরে অব্যয় আছে। কমার পরে অব্যয় থাকলে তখন কমা দেখার কোনো দরকার নাই, তখন অব্যয়টাই নেই। কিন্তু যদি শুধু কমা থাকে তাহলে সেটা হবে জটিল। তাহলে জটিলের রূপ হচ্ছে দুইটা। এক, শুরুতে মাঝখানে কিছু থাকবে, জটিল শুরুতে মাঝখানে কিছু থাকবে। দুই, শুধু কমা দিয়ে দুইটা বাক্য যুক্ত হবে, যুক্ত হবে। ওকে, আবারও বলি, খেয়াল করেন, একদম সাধারণভাবে যদি থাকে তাহলে সেটা হচ্ছে সরল, সাধারণভাবে যদি থাকে সেটা হচ্ছে সরল, সাধারণভাবে যদি থাকে সেটা হচ্ছে সরল। যদি মাঝখানে অব্যয় দিয়ে যোগ করা হয় দুইটা অংশকে, এটা হচ্ছে যৌগিক। আর যদি শুরুতে মাঝখানে কিছু থাকে, সেটা হচ্ছে জটিল। ওকে, আমরা কিছু লাইন দেখি, তাহলে আমাদের জন্য সহজ হবে। খেয়াল করেন, আমরা বললাম বাবা বাজারে গিয়ে মাছ কিনলেন। বাবা বাজারে গিয়ে মাছ কিনলেন। বাবা বাজারে গিয়ে মাছ কিনলেন। বলেন তো, বাবা বাজারে গিয়ে মাছ কিনলেন, এটা কি? সরল বাক্য। এটা একদম সরল বাক্য, সরল কারণ বাক্য। মাঝখানে কোনো অব্যয় নাই, শুরুতে মাঝখানে কিছু নাই, একদম নর্মালি কথা বলছে, এটা সরল বাক্য। এটাকে যদি সামান্য চেঞ্জ করে আমরা এটা বলি যে বাবা বাজারে গেলেন এবং মাছ কিনলেন, এটা তাহলে কি হয়ে যাবে? যৌগিক বাক্য। যৌগিক। এটা হয়ে যাবে যৌগিক। কেন এটা যৌগিক? খেয়াল করি আমরা, যে এখানে দুইটা বাক্য আছে বা দুইটা ক্রিয়াপদ আছে, এবং যুক্ত হয়েছে একটা অব্যয় দিয়ে। যখনই দুইটা অংশ যুক্ত হবে বা যোগ হবে একটা অব্যয় দিয়ে যখন যোগ হবে, তখনই তার নাম হচ্ছে যৌগিক। এটাকে যদি আরেকটু চেঞ্জ করে আমরা যদি এটা বলি, যখন বাবা বাজারে গেলেন, তখন মাছ কিনলেন, যখন তখন, তাহলে কি হবে? জটিল। জটিল বাক্য। তখন এটা হয়ে যাবে জটিল। জটিল বাক্য। যখন তখন শুরুতে বাক্য, অনিষ্ট মাঝখানে বাক্য। কিছু আছে, হ্যাঁ, যখন তখন বা শুরুতে মাঝখানে আছে, তখন এটা হয়ে যাবে জটিল। জটিলের একটা ব্যতিক্রমী কনসেপ্ট হচ্ছে বাবা বাজারে গেলেন, কমা, মাছ কিনলেন। এখানে আমরা দেখলাম দুইটা অংশ হয়ে গেল বাক্য, এবং যুক্ত হলো একটা কমা দিয়ে। যখন বাক্য দুইটা অংশ হয়ে যাবে এবং একটা কমা দিয়ে যুক্ত হবে, এটাকে আমরা কি হিসেবে নিব?
জটিল হিসেবে। জটিল বাক্য শুধু মিশ্র। কমা দিয়ে দুইটা অংশ হলে এটাকে আমরা জটিল বা মিশ্র। ওকে, ডান, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে আমরা এই বাক্যটাতে একটু দেখি। তারা না যাওয়ায় কিছু পায়নি। তারা না যাওয়ায় কিছু পায়নি, কি হবে এটা? এটা প্রশ্ন ছিল স্যার। তারা না যাওয়ায় কিছু পায়নি। সরল বাক্য। সরল। এখানে দেখেন মাঝখানে কোনো অব্যয় নাই, শুরুতে মাঝখানে কিছু নাই, এটা হচ্ছে সরল বাক্য। এটা হচ্ছে সরল বাক্য। ওকে, এটাকে সামান্য চেঞ্জ করে যদি বলি তারা যায়নি তাই পায়নি, তাহলে কি হবে? যৌগিক। এখানে যায়নি একটা ক্রিয়াপদ, পায়নি আরেকটা ক্রিয়াপদ, মাঝখানে যুক্ত হয়েছে একটা অব্যয় দিয়ে, মাঝখানে একটা অব্যয় দিয়ে যোগ হয়েছে। আর যখনই মাঝখানে অব্যয় দিয়ে যুক্ত হবে তখনই তার নাম যৌগিক বাক্য। যৌগিক। এটাকে যদি আরেকটু চেঞ্জ করে আমরা বলি, যেহেতু তারা যায়নি সেহেতু কিছুই পায়নি। যেহেতু সেহেতু মিশ্র বাক্য। জটিল। মিশ্র বা জটিল বাক্য। কেন? কারণ শুরুতে মাঝখানে কিছু যুক্ত হয়েছে। ওকে, তাহলে ব্যাপারটা আবারও দেখেন, খুব জটিল বা খুব ঝামেলার কিছু না, একদম নর্মালি থাকলে সেগুলা হচ্ছে সরল বাক্য। মাঝখানে কোনো অব্যয় দিয়ে যুক্ত হলে সেগুলো হচ্ছে যৌগিক বাক্য। আর শুরুতে মাঝখানে কিছু থাকলে সেটা হচ্ছে জটিল বা মিশ্র। আমরা যদি আরো কিছু উদাহরণ দেখি যৌগিকের, যৌগিকের ব্যাপারটা আবারও বলি। দুইটা আলাদা বাক্য থাকবে বা আলাদা ক্রিয়াপদ থাকবে দুইটা, এবং মাঝখানে একটা অব্যয় দিয়ে যোগ করা হবে, তার নাম যৌগিক। বাবা বাজারে গেলেন, ক্রিয়াপদ। মাছ কিনলেন, ক্রিয়াপদ দুইটা আলাদা হয়ে গেল, গেলেন কিনলেন, যুক্ত হয়েছে এবং নামক একটা অব্যয় দিয়ে যৌগিক বাক্য। আমরা যদি বলি তারা আসেনি তাই কিছুই পাইনি, আসেনি একটা ক্রিয়াপদ, পাইনি একটা ক্রিয়াপদ, মাঝখানে একটা অব্যয় দিয়ে তাই নামক একটা অব্যয় দিয়ে যুক্ত হয়েছে, যৌগিক বাক্য। পরিশ্রম করেছো সুতরাং সুফল পাবে। পরিশ্রম করেছো সুতরাং সুফল পাবে, তাহলে করেছো পাবে দুইটা আলাদা ক্রিয়াপদ, মাঝখানে একটা অব্যয় দিয়ে যোগ হয়েছে। ছুটির ঘন্টা পড়লো তবুও তারা বসে রইল। পড়লো রইলো দুইটা ক্রিয়াপদ আলাদা, মাঝখানে একটা অব্যয় দিয়ে যোগ হয়েছে। সে এসেছিল ক্রিয়াপদ, দেখা হয়নি, হয়নি ক্রিয়াপদ, মাঝখানে কিন্তু নামক একটা অব্যয় যুক্ত হয়েছে। যখনই আমরা এরকম অব্যয় যুক্ত করে পাবো, মাঝখানে অব্যয় যুক্ত করে পাবো, মাঝখানে অব্যয় যুক্ত করে পাবো, তার নাম হচ্ছে যৌগিক। ওকে, হ্যাঁ সৌরভ ভাই বলেন। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, ওটাই বলার জন্য বললাম। রাজা আছেন কমা কোটালের দোষ নেই, এটাকে যৌগিক বাক্য দেখাচ্ছে, এটা কিভাবে? আমি দেখাচ্ছি? না না, আমি একটা বইয়ে পাইছি তো। বইয়ের রাইটারকে ফোন দিতে হবে একটু কষ্ট করে, উনি কি দেখাইছে ওটা তো আমি আপনাকে দেখাই লাভ নাই, তাই না? এটা কি ঠিক না ভুল, এটাই জানতে চাই। আমরা কেন পড়া শেষই করি নাই, শেষ করে নেই। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, রাশেদ হাসান বলেন। এখানে কি ক্রিয়াপদ হওয়ার শর্ত নাকি? ক্রিয়াপদ কখনো কখনো থাকবে, কখনো কখনো আলাদা কনসেপ্ট ইন্ডিকেট করতে পারে। আলাদা কনসেপ্ট বা আলাদা বাক্যের কনসেপ্ট গুলো যখন হয় এটা খুব রেয়ার, বাট কমন কনসেপ্ট হচ্ছে ক্রিয়াপদ থাকা মানেই বা পূর্ণাঙ্গ ক্রিয়াপদ থাকা মানেই একটা বাক্য শেষ হয়ে যাওয়া। তো সেই ক্ষেত্রে আমরা ক্রিয়াপদটাই বলছি। অ্যাকচুয়াল কনসেপ্ট হিসেবে আমরা পূর্ণাঙ্গ বাক্য বলতে পারি এটাকে, তারা আসেনি এটা একটা পূর্ণাঙ্গ বাক্য, কিছুই পাইনি এটাও পূর্ণাঙ্গ বাক্য। কিন্তু ক্রিয়াপদটা থাকলে যেটা হয় আমরা সরাসরি বুঝতে পারি যে হ্যাঁ বাক্যটা এখানে শেষ, এই বাক্যটা এখানে একদম তার কাজ শেষ করেছে। এই জন্য আমরা ক্রিয়াপদও বলতে পারি, দুইটা ক্রিয়াপদকে যুক্ত করা। বাট এই ক্রিয়াপদটা আসলে সরাসরি সিঙ্গেল ক্রিয়াপদ হিসেবে না, এটা হচ্ছে বাক্যের শেষের ক্রিয়াপদ হিসেবে। এই ঠিক আছে স্যার। ওকে, আচ্ছা, এরপরে আমরা যাই জটিলের ক্ষেত্রে। জটিলের ক্ষেত্রে আমরা যে কনসেপ্টটা বলেছি দুইটা কনসেপ্ট হতে পারে, এর মধ্যে কমন কনসেপ্ট হচ্ছে আমরা যখন দেখব শুরুতে মাঝখানে কিছু বসছে, শুরুতে মাঝখানে কিছু বসছে, তখন তাকে বলবো আমরা জটিল। অথবা শুধু কমা দিয়ে যদি দুইটা বাক্যকে আমরা যুক্ত করি সেই ক্ষেত্রে তাকে জটিল বলতে পারি। যেমন আমরা যদি এখানে বলি বাবা বাজারে গেলেন, যখন বাবা বাজারে গেলেন তখন মাছ কিনলেন, এখানে আমরা আলাদাভাবে যখন তখন পাচ্ছি, যখন তখন যেটা আলাদা কনসেপ্ট, শুরুতে মাঝখানে জটিল বাক্য। আমরা যদি বলি যেহেতু তারা আসেনি সেহেতু কিছুই পায়নি, যেহেতু সেহেতু, যেহেতু সেহেতু জটিল বাক্য।
আমরা যদি বলি যে পরিশ্রম করে সে ফল পাবে, যে পরিশ্রম করে সে ফল পাবে বা সে সুফল পাবে, এখানে যে সে আছে, জটিল বাক্য। আমরা যদি বলি যদিও ছুটির ঘন্টা পড়লো, যদিও ছুটির ঘন্টা পড়লো তবুও তারা বসবে, যদিও তবুও, যদিও তবুও, জটিল বাক্য, শুরুতে মাঝখানে কিছু আছে। আমরা যদি বলি যারা ধার্মিক তারা সুখী, যারা ধার্মিক তারা সুখী, যারা তারা আছে, শুরুতে মাঝখানে কিছু। এই যারা তারা, যিনি তিনি, যে সে, যার তার, যেহেতু সেহেতু, যখন তখন, যদি তবে, যদি তাহলে, এগুলা হচ্ছে আমাদের সাপেক্ষ সর্বনাম বা নিত্য সম্বন্ধী অব্যয় হিসেবে শুরুতে মাঝখানে বসে। এগুলা হচ্ছে জটিল বাক্যের চিহ্ন। অথবা আমরা যদি বলি শিক্ষক আসেননি, কমা, ক্লাস হয়নি, শুধু কমা দিয়ে যুক্ত করা দুইটা বাক্য, শুধু কমা দিয়ে যুক্ত করা দুইটা বাক্য, ওটাকে আমরা জটিল বলতে পারি। ওকে, তা আমরা আপনাদের জন্য একটা বাক্য ছেড়ে দিই, আপনারা সলভ করার চেষ্টা করেন। লাবণ্য ক্লাসে বেশি কথা বলে, লাবণ্য ক্লাসে বেশি কথা বলে, কি বাক্য এটা? সরল বাক্য। আচ্ছা, ওকে, এটা সরল বাক্য খুব সহজে আমরা বুঝতে পারছি, কারণ এটাতে আমরা কিছুই পাচ্ছি না শুরুতে মাঝখানে, বা শুরুতে মাঝখানে অথবা শুধু মাঝখানে কিছুই পাচ্ছি না। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই বাক্যটাকে আমরা যৌগিক বানাবো, এই বাক্যটাকে যৌগিক বানাবো। বলেন কি হবে? যৌগিক বানাইতে হয় কিভাবে? যৌগিক বানাতে হয়, লাবণ্য ক্লাসে আসে এবং বেশি কথা বলে। যৌগিক বানানোর জন্য দুইটা বাক্য তৈরি করব এবং মাঝখানে একটা অব্যয় বসাবো। তাহলে হবে, এখানে তো একটা ক্রিয়াপদ আছে, বলে একটা ক্রিয়াপদ, আমাদের দুইটা ক্রিয়াপদ বানাইতে হবে দুইটা বাক্যের জন্য। তাহলে আমরা তাকে আগে ক্লাসে নিয়ে আসতে পারি, লাবণ্য ক্লাসে আসে এবং বেশি কথা বলে। তাহলে একটা ক্রিয়াপদ, দুইটা ক্রিয়াপদ হয়ে গেল, যুক্ত হয়ে গেল একটা অব্যয় দিয়ে। সেম বাক্যটাকে এখন আমরা জটিল বানাবো। বলেন জটিল বানানোর যে কাজটা করবো, আমরা শুরুতে মাঝখানে কিছু নিয়ে আসবো। যখন লাবণ্য ক্লাসে আসে তখন বেশি কথা বলে। যখন লাবণ্য ক্লাসে আসে তখন, যখন লাবণ্য ক্লাসে আসে তখন, যখন তখন হয়ে গেল শুরুতে মাঝখানে, হয়ে গেল জটিল, হয়ে গেল জটিল। আচ্ছা, লাবণ্য মেয়ের নাম বলেছে, আপনারা মন খারাপ করেন না, যে আমি মেয়েদেরকে খুব পছন্দ করি, মেয়েদের নাম দিয়েছি, আমরা এবার ছেলেদের নামেও যাব, নো টেনশন। আসাদের টাকা থাকলেও দান করেন না, আসাদের টাকা থাকলেও দান করে না, আসাদের টাকা থাকলেও দান করে না। বলেন কি বাক্য? সরল বাক্য। সরল বাক্য। কেউ আবার ওটাকে অব্যয় হিসেবে এখানে নিবেন না, কারণ এখানে ওটা অব্যয় হিসেবে আসেনি, এটা থাকলেও, এটা এখানে আলাদা যুক্ত করেনি কাউকে। আচ্ছা, আসলে টাকা থাকলেও দান করে না, এটা একদম নরমালি আছে, এটা হচ্ছে সরল বাক্য। এটাকে আমরা এবারে যৌগিক বানাবো। যৌগিক মানে হচ্ছে আমরা মাঝখানে একটা অব্যয় দিয়ে দুইটা অংশ বানাবো। কি হবে বলেন? আসাদের টাকা আছে কিন্তু দান করে না। আসলে টাকা আছে, আছে একটা ক্রিয়াপদ, বাক্য শেষ। কিন্তু দিয়ে আমরা এটাকে আলাদা করে ফেলতে পারি, বা কিন্তু নামক একটা অব্যয় দিয়ে আমরা দুইটা অংশকে যুক্ত করে ফেলতে পারি। তাহলে এটা হবে আসলে টাকা আছে কিন্তু, কিন্তু দান করে না। সে ব্যবহার করতে পারি, যেহেতু একটাই কর্তা আছে, সে ব্যবহার না করলে সমস্যা নেই, সেটা দিলেও হবে যে আসলে টাকা আছে কিন্তু সে দান করে না, সেটা দেওয়া যেতে পারে, নো প্রবলেম। আচ্ছা, এবার এটাকে আমরা জটিল বানাবো। যখন আসাদের টাকা ছিল আসাদ দান করেনি, তবুও দান করেন। যদিও আসাদের টাকা আছে, যদিও তবুও, আমরা এখানে শুরুতে মাঝখানে কনসেপ্ট আনতে পারি, যদিও তবুও দিয়ে, যদিও তবু দিয়ে, যদিও তবু দিয়ে, রাইট। তাহলে সাধারণভাবে কোনো বাক্য দেখলে এটার রূপান্তর কি হবে, এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই। কারণ সাধারণভাবে কোনো কিছু থাকলে এটাকে আমরা সরল হিসেবেই দেখছি, যদি মাঝখানে আমরা এটাকে অব্যয় এনে দুই পাশে দুইটা ক্রিয়াপদ তৈরি করে ফেলি তখন এটাকে আমরা যৌগিক দেখছি, আর যদি শুরুতে মাঝখানে কিছু যুক্ত করি সেটাকে আমরা জটিল হিসেবে দেখছি। আমার কঠিন কিছুই না, একটু প্র্যাকটিস করলে সবই খুব পানি পানি লাগবে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল গঠনের কিছু রূপান্তর এবং গঠন সাথে কনসেপ্ট। এবার সার্থক বাক্যের কিছু কনসেপ্ট আমরা দেখি, যদিও বাক্য সূত্রিতে এটা আমরা পুরোপুরি আরো করবো, তো বইয়ে কিছু সাধারণ কনসেপ্ট ছিল, একটু আলোকপাত করে ফেলে, খেয়াল করেন। একটা সার্থক বাক্যে তিনটা গুণ থাকা দরকার, এর মধ্যে একটা হচ্ছে আকাঙ্ক্ষা, একটা হচ্ছে আসক্তি, একটা হচ্ছে যোগ্যতা।
আকাঙ্ক্ষা বানানটা একটু খেয়াল করবেন, কারণ আকাঙ্ক্ষা শব্দটা অনেক সময় বানান হিসেবে আসে এবং আমরা কেন জানি এটা ভুলও করে ফেলি আর কি। আঙ্গাতে স্যার ও এটা এবং লিখিত খিও পরীক্ষায় হয়। আসে। রাইট। তা আকাঙ্ক্ষা বানানটা আমরা অনেকে অনুস্বার দিয়ে ফেলি, অনেকে খ দিয়ে ফেলি। আকাঙ্ক্ষাতে অনুস্বার বা খ নাই, এখানে আছে ও এবং খিও। ওকে, খ দেওয়া যাবে না, অনুস্বার দেওয়া যাবে না। তো আকাঙ্ক্ষা শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা। বাক্যের মধ্যে ইচ্ছা ব্যাপারটা কেন আসছে, এটার খুব কনসেপ্টটা খুবই ইজি। যে আমরা যখন কোনো বাক্য বলবো, যদি এমন ভাবে বলি যাকে বললাম তার ইচ্ছা জাগছে এরপরে কি শোনার। যদি বাক্য বলার পরে কিছু শোনার ইচ্ছা থেকে যায়, তাহলে ওইটা কি বলে আকাঙ্ক্ষা। আর বাক্যে এরকম আকাঙ্ক্ষা দেখা দিলে বাক্য ভুল। সরাসরি যদি বলি, মনে করেন আপনার পাশের বাসায় একটা আপু আছে, ওই আপু হঠাৎ করে আপনাকে বললো যে শোনেন, আমি না আপনাকে, আর কিছু বলে নাই। এই যে উনি আপনাকে বললো যে আমি আপনাকে, এরপরে কি এটা শোনার একটা ইচ্ছা আপনার মধ্যে জাগবে না? এটাই হচ্ছে আকাঙ্ক্ষা। তার মানে বাক্য যদি অসম্পূর্ণ থাকে, এই অসম্পূর্ণ অংশটা শোনার যে ইচ্ছা, ওটাকে বলে আকাঙ্ক্ষা। আর বাক্য অসম্পূর্ণ থাকলে বাক্য ভুল, ওটা সার্থক বাক্য না। ওকে, তাহলে আপুরা যারা আছেন, আপনারা সারা জীবন যা কিছু বলেন এর বেশিরভাগই হচ্ছে বাক্য না, কারণ আপনারা অর্ধেক কথা বলে বাকি অর্ধেক কথা বলেন না, লুকায় রাখেন। ওকে, আচ্ছা এমনি বললাম, আপনাদের সব কথাই কথা। 2 নম্বর হচ্ছে আসক্তি। এটা খেয়াল করেন, আসক্তি না, শক্তি না, সত্যি, ত প্লাস তো, আসক্তি। এটা হচ্ছে আসক্তি, আসক্তি না, আসক্তি, ত প্লাস তো। অনেকেই যেখানে টান মারে, এটা আসক্তি না, অ্যাডিকশন না, এটা হচ্ছে আসক্তি। আসক্তি কোনো কিছু কমপ্লিট করা। সোজা কথায় আমরা বাক্যে যে পদগুলা ব্যবহার করছি, কোথায় কোনটা বসবে, যে বাক্যের গঠন পড়েছিলাম না, মনে আছে? প্রথমে থাকবে কর্তা, শেষে থাকবে ক্রিয়া। প্রথমে থাকবে কর্তা, শেষে থাকবে ক্রিয়া। যদি আপনি সুশৃঙ্খল ভাবে প্রথমে কর্তা শেষে ক্রিয়া না দেন, তাহলে বাক্য ভুল। আমরা যদি বলি যে ফুটবল খেলেছি গতকাল আমি, ফুটবল খেলেছি গতকাল আমি, এই বাক্যটা কিন্তু ভুল। কিসের জন্য ভুল? আসক্তিটা হয়নি। কেন আসক্তি হয়নি? কারণ আসক্তি মানে সুশৃঙ্খল পদবিন্যাস। তো সুশৃঙ্খল পদবিন্যাসের ক্ষেত্রে আমরা শিখেছি প্রথমে কি আসবে, ক্রিয়া না কর্তা? কর্তা। প্রথমে আসবে কর্তা, আর ক্রিয়াপদ কই থাকবে? শেষে। একদম শেষে। শেষে। রাইট। তো যদি এরকম সঠিকভাবে আমরা না বসাই পদগুলাকে, তাহলে সেটা হচ্ছে আসক্তি। তাহলে দুইটা বিষয় দেখেন, খুবই সহজ। একটা হচ্ছে যদি বাক্য অসম্পূর্ণ থাকে, তাহলে সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। যদি বাক্যে উলটপালট থাকে, সেটা হচ্ছে আসক্তি। এই দুইটা ছাড়া বাকি যত প্রবলেম আছে সবই হচ্ছে যোগ্যতা। যোগ্যতার কনসেপ্টটা অনেকটুকু বড়, কারণ যেহেতু এই ছোট ছোট দুইটা ছাড়া বাকি সবই যোগ্যতা। যোগ্যতার মধ্যে যে বিষয়গুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে অসম্ভব কিছু বলা। ওই যে বলেছিলাম, মনে আছে কিনা, যে অনন্ত জলিল আকাশে উঠতে পারে। অনন্ত জলিল আকাশে উঠতে পারে, এটা আকাঙ্ক্ষার সমস্যা নাই, কারণ বাক্য শেষ হয়ে গেছে। আসক্তির সমস্যা নাই, কারণ অনন্ত জলিল কর্তা শুরুতে আছে, উঠতে পারে, ক্রিয়াপদ শেষে আছে। তাহলে সমস্যা কি? সমস্যা হলো যোগ্যতা। কি সমস্যা যোগ্যতার মধ্যে? অসম্ভব কিছু। আপনি অসম্ভব কিছু বললে বাক্য কিন্তু যোগ্যতা হয়। আর আপনি যদি বলেন আপনি ইউরোপের ভিসা পেয়েও আপনি ইউরোপ যাননি, এটা সত্য হতে পারে। কিন্তু আপনি যদি বলেন আমি গতকাল ইউরোপ থেকে রাতের বেলা হেঁটে বাংলাদেশ পৌঁছে গেছি, এটা অসম্ভব, যোগ্যতা হারিয়েছে। আপনি যদি বলেন যে আপনি মেসির সাথে ফুটবল খেলেছেন পরশুদিন, অসম্ভব, যোগ্যতা হারিয়েছে। আপনি যদি বলেন তামিম ইকবাল আপনার কথা শুনে ক্রিকেটে ফিরে এসেছে, অসম্ভব। ওকে, যদি অসম্ভব কিছু বলেন বাক্যতা যোগ্যতা হারাবে। বাগধারা শব্দ পরিবর্তন। এখন ধরেন একটা শব্দ আমরা জানি, অরণ্যে রোদন। অরণ্যে রোদন মানে নিষ্ফল আবেদন, মানে যে আবেদনের করে কোনো লাভ নাই। অরণ্যে রোদন শব্দ দিয়ে আমরা একটা বাগধারা জানি, নিষ্ফল আবেদন। আপনি যদি বলেন অরণ্যে কান্না অথবা বনে রোদন, তাহলে হবে না। বাগধারা শব্দ পরিবর্তন করে ফেললেও বাক্যতার যোগ্যতা হারাবে। বাহুল্য দোষ। বাহুল্য দোষ মানে হচ্ছে কোন একটা বিষয়কে বহুবচন করার জন্য শুরুতে এবং শেষে দুইটা বহুবচন বসায় ফেলা, এটা ভুল। তো আপনি বললেন যে সকল ছাত্ররা, সকল ছাত্ররা, কারণ আপনার মনে হয় একটু ভুল নাই, ঠিক আছে, তো কিন্তু এটা ভুল। কেন ভুল? ছাত্রের জন্য আপনি প্রথমে বসিয়েছেন সকল, পরে আবার বসিয়েছেন রা, দুইটা হবে না। একটা বিষয়ের জন্য দুইটা বহুবচন হবে না। গুরুচন্দালী। গুরুচন্দালী মানে হচ্ছে সাধু চরিত মিক্সড করে ফেলা।
আপনি যদি সাধু এবং চলিত মিক্সড করে ফেলেন, সাধু চলিত মিক্সড করে ফেলেন, বাক্য যোগ্যতা হারাবে। এছাড়া আরো আছে, যেমন আপনি এমন এক শব্দ ব্যবহার করলেন যে শব্দটা অর্থ কেউ জানে না, তাহলে কিন্তু বাক্য ভুল। মানে এরকম কিন্তু আমরা কিছু করি না মাঝে মধ্যে, বেশি পণ্ডিতি দেখাতে গিয়ে এমন শব্দ ব্যবহার করলাম, যেন আমি আপনাদেরকে বললাম আপনারা আমার অরাতি নন, আপনারা আমার অরাতি নন। মানে আপনারা তো বলবো যে বাক্য তো ঠিক আছে, কিন্তু অরাতি জিনিসটা কি? এই যে অরাতি জিনিসটা কি আপনি বুঝেন নাই, এটাই দুর্বুদ্ধ শব্দ, বাক্যটার যোগ্যতা হারিয়েছে। কখনো কখনো তুলনার ভুল প্রয়োগ করি আমরা, উপমা বা তুলনার। কিরকম? যেমন আমরা বললাম তোমার চুলগুলো যেন বাঁশপাতার মতো। এটা কি করে সম্ভব? চুল কি বাঁশপাতা হইতে পারে? মানে বাঁশপাতার সাথে কি মিলবে? কিছুই তো মিলছে না। আপনি যখন তুলনা দেন তখন উল্টা পাল্টা তুলনা দিয়ে কোনো লাভ নেই। তুলনা দিবেন সঠিকভাবে, যাতে একটু হলেও সামঞ্জস্যপূর্ণ হয়। আবারও খেয়াল করেন, বাক্যের গুণগুলোর ক্ষেত্রে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা মানে হচ্ছে যেখানে বাক্য সম্পূর্ণ করা থাকবে, অসম্পূর্ণ বাক্য থাকবে আকাঙ্ক্ষা থাকবে, আর আকাঙ্ক্ষা থাকবে বাক্য ভুল। 2 নম্বর হচ্ছে আসক্তি, যেখানে আমরা পদগুলোকে সুশৃঙ্খল ভাবে সাজাবো। আর পদগুলোকে সুশৃঙ্খল ভাবে সাজানোর জন্য আমাদের কনসার্ন হচ্ছে প্রথমে কর্তা, শেষে ক্রিয়া। আর এই দুইটা ছাড়া বাকি যত প্রবলেম আছে সবই হচ্ছে যোগ্য, সবই হচ্ছে যোগ্য। ওকে, এবার আমরা মেয়েটাকে একটু, মেয়েকে পাচ্ছি, ও মেয়েটা দৌড়ায়। আচ্ছা ওকে, মেয়েটা দৌড়াবে না, মেয়েটা এখন স্থির থাকবে। বলেন, মেয়েটি মাঠে বসে, মেয়েটি মাঠে বসে, কি সমস্যা এটাতে? আকাঙ্ক্ষার সমস্যা। আকাঙ্ক্ষা। এটা হচ্ছে আকাঙ্ক্ষা। কেন? কারণ এখানে বাক্যটা শেষ হয়, তাই না? ওকে, এটা হচ্ছে আকাঙ্ক্ষা। আচ্ছা, সব জানি সব না আমরা সবাই, জানি সব না আমরা সবাই। আসক্তি। আসক্তি। এটা হচ্ছে আসক্তি। কেন? কারণ এখানে একটু উলট পালট হয়ে গেছে, উলট পালট থাকলে কিন্তু বাক্য হবে না। তো এটা হবে আমরা সবাই সব জানি, উলট পালট আসে। আমরা সবাই সব জানি। যে আকাশে মাছ ধরে, যোগ্যতা। যোগ্যতা। আকাশে মাছ ধরাটা যোগ্যতা। যোগ্যতার মধ্যে কোন প্রবলেম এটা? অসম্ভব। অসম্ভব। অসম্ভব, কারণ আকাশে তো আসলে মাছ ধরা যায়। সকল বাঘেরা, মানুষ ভয় পায় না। বাহুল্য দোষ। বাহুল্য এবং অযোগ্যতার মধ্যে। কেন? কারণ এই যে বাঘের জন্য আমরা একবার বলেছি সকল, আবার বলেছি গা, বাঘের জন্য তো দুইটা বহুবচন করা যাবে না। আমার হৃদয় সাগরে তুমি উৎস দিবানিশি। ওয়াও, উপমা। এটা হচ্ছে উপমা বা তুলনার ভুল প্রয়োগ। কেন ভুল হয়েছে খেয়াল করেন, আমরা বলছি ওড়ার কথা, আবার তুলনার সময় বলছি হৃদয় সাগর। সাগর তো উড়ার জায়গা না, সাগর তো উড়ার জায়গা না, সাগর তো হচ্ছে হাবুডুবু খাওয়ার জায়গা, জল কেলি খেলার জায়গা, ডুব সাঁতার দেওয়ার জায়গা। মানে উড়ার জন্য আমরা এটা আসলে বলতে পারি আকাশ। আমরা যদি বলতাম আমার হৃদয় আকাশে, আমরা যদি বলতাম আমার হৃদয় আকাশে তুমি উৎস দিবা নিশি, তাহলে এটা সামঞ্জস্যপূর্ণ হতো, তাহলে এটা সামঞ্জস্যপূর্ণ হতো। ওকে, তাহলে তুলনাটা যদি আমরা এরকম ভুল প্রয়োগ করি তাহলে বাক্য ভুল হয়ে যায়। আকাশ ফুল চিন্তা করা খারাপ, বাগধারা সমস্যা আছে। বাগধারা সমস্যা আছে, রাইট। আর বাগধারা সমস্যা মানে যোগ্যতা। এটা মূলত কি দিলে সহজ হইতো বা কি দিলে এটা সমাধান হইতো? আকাশ কুসুম। এটা হয়তো আকাশ কুসুম, এটা হতো আকাশ কুসুম। কারণ আকাশ কুসুম মানে অসম্ভব কল্পনা। আর কুসুমের জায়গায় আমরা যদি ফুল বলে ফেলি, কুসুমের জায়গায় যদি আমরা ফুল বলে ফেলি, বাক্য ভুল হবে। অম্বরে আজ অসীম রহস্য, বিশাল। গুরুচণ্ডালী দোষ। এটা হচ্ছে গুরুচণ্ডালী না, গুরুচণ্ডালী হচ্ছে সাধু চরিত্রের মিশ্রণ থাকবে। এটা হচ্ছে, এখানে সমস্যাটা আসলে কোন জায়গায় বলুন তো? আজ অসীম রহস্য এটা প্রবলেম মনে হচ্ছে, নাকি অম্বর মনে হচ্ছে কঠিন? অম্বর কঠিন মনে হচ্ছে। এটা হচ্ছে দুর্বুদ্ধ শব্দ, এটা হচ্ছে দুর্বুদ্ধ শব্দ। কিন্তু আমরা যদি বলতাম যে সে গত করল আসিয়াছিল, সে গত করল আসিয়াছিল, তাহলে ঠিক আছে। অথবা তাহারা, তাহারা গত করল এসেছিল, তাহলে ঠিক আছে না। যখন সাধু চরিত মিক্সড হয়ে যাবে, সাধু চরিত মিক্সড হয়ে যাবে, তখনই তাকে বলি আমরা গুরুচণ্ডালী। সাধু চরিত মিক্সড হয়ে গেলে গুরুচণ্ডালী, সাধু চরিত মিক্সড হয়ে গেলে গুরুচণ্ডালী, সাধু চরিত মিক্সড হয়ে গেলে গুরুচণ্ডালী। অর্থ অনুসারে,
অর্থ অনুসারে বাক্য হচ্ছে 5 প্রকার। এখানে একটা কনসার্ন আছে যে ইন্টারমিডিয়েটে আমরা আমার তো জানেন কি আপনারা, ইন্টারমিডিয়েটে আমার একটা বই আছে, একটা না দুটা বই আছে। অ্যাডমিশনের কোনো বই নেই, আপনাদের জন্য কোনো বই নেই, হয়তো আসবে আর কি। এসএসসি লেভেলে বই আছে, যেহেতু দীর্ঘ সময় কলেজে পড়িয়েছি তাই। এসএসসি লেভেলে আমাদের যে বইগুলো আছে, বড় বড় যে বইগুলো আছে, ওগুলোতে 7 প্রকার পড়ানো হয় আর কি। আবার 9-10 এর বইটা 5 প্রকার, হায়ার লেভেল এটা 5 প্রকার। এই ক্ষেত্রে কোনো কনসার্নের সমস্যা নেই, কারণ এসএসসি লেভেলের যে বাক্যের প্রশ্নগুলো আছে সেগুলো 7 প্রকার ইন্ডিকেট করে করা যায়। বা আপনাদের জন্য এটা লাগবে না, কারণ আমাদের ইংলিশে যে অর্থ অনুসারে প্রকারভেদের কনসার্নটা আছে, এটা মূলত ইংলিশের সাথে মিলিয়ে করা। আপনাদের মনে আছে কিনা যে ইংলিশে সেন্টেন্স কয় প্রকার? নরমালি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, স্ট্রাকচার অনুসারে নরমালি কত প্রকার? 5 প্রকার। সেন্টেন্স 5 প্রকার। হ্যাঁ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সপ্লেনেটরি। জাস্ট ওইটার হুবহু অনুবাদ হচ্ছে আমাদের বাংলা অর্থ অনুসারে প্রকারভেদটা। এক্ষেত্রে খুব কমন কনসেপ্ট হচ্ছে প্রথমে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে হচ্ছে সাধারণ কথা, হ্যাঁ বা না বলো। যেমন আমি ভালো আছি, আমি খারাপ নেই, সে বাজারে গিয়েছে, আমি বাসায় বসে নেই, সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পশ্চিম দিকে ওঠে না। আপনি সাধারণ যে কথাগুলো বলেন সেগুলাই হচ্ছে বিবৃতিমূলক, সেগুলাই হচ্ছে নির্দেশাত্মক, সেগুলাই সাধারণ কথা, সেগুলাই বর্ণনামূলক, মানে একই নাম আর কি। আচ্ছা, এরপর হচ্ছে প্রশ্নসূচক। প্রশ্নসূচক মানে হচ্ছে যখন আপনি কোনো কিছু জিজ্ঞাসা করেন বা কিছু জানতে চান, কোনো কিছু জিজ্ঞাসা করেন বা কোনো কিছু জানতে চান, সেটা হচ্ছে প্রশ্নসূচক। আর প্রশ্নসূচক বাক্যের ক্ষেত্রে একটা কমন কনসেপ্ট হচ্ছে এখানে ক ওয়ার্ড ব্যবহার করতে হয়। ক ওয়ার্ড মানে ইংলিশে যেরকম আপনারা পেয়েছিলেন না WH ওয়ার্ড, বাংলায় হচ্ছে ক ওয়ার্ড। ক ওয়ার্ড মানে কাউয়া কলকাতা না, ক ওয়ার্ড মানে হচ্ছে কি, কেন, কোথায়, কিভাবে, কেমন, এগুলো আর কি। আচ্ছা, কোনো কিছু জানতে চাওয়া, কোনো কিছু জিজ্ঞাসা করা, সেটা হচ্ছে প্রশ্নসূচক। এরপরে হচ্ছে এক্সক্লেমেটরি, যেটাকে আমরা বলি আবেগ সূচক বা বিস্ময় সূচক। তা আমরা যখন কোনো আবেগ প্রকাশ করি, উচ্ছ্বাস, আনন্দ, বেদনা, হাসি, কান্না, দুঃখ, বিরহ, ঘৃণা, যে ব্যাপারগুলোই আছে ওগুলো হচ্ছে আবেগ সূচক। আবেগ সূচকের ক্ষেত্রে দুইটা কনসেপ্ট হয়, একটা হচ্ছে শেষে এক্সক্লেমেটরি সাইন আসে, আরেকটা হচ্ছে মাঝখানের দিকে ক দীর্ঘিকার আছে। ক দীর্ঘিকার ব্যাপারটা কিরকম? যেমন আপনি বললেন আহা কি আনন্দ, এই যে কি আনন্দ, এখানে আপনি প্রশ্ন করছেন না, সেক্ষেত্রে আপনি এই দীর্ঘ ইকারটা রাখবেন। কি আনন্দ, কি সুন্দর, কি বিপদ, কি যন্ত্রণা, এরকম। আরেকটা কনসার্ন হচ্ছে এক্সক্লেমেটরি শেষে থাকতে পারে, অথবা শুরুতে আপনি কোনো শব্দ আনতে পারেন। শুরুতে শব্দগুলো কিরকম? হায় হায়, ইস, ছি ছি, বাহ, হুররে, উফ, ওগো, এগুলা এগুলো হচ্ছে আবেগ সূচক। আচ্ছা, এরপর হচ্ছে ইচ্ছা সূচক। ইচ্ছা সূচকের ক্ষেত্রে, ইচ্ছা সূচকের ক্ষেত্রে আপনার মনের কোনো ইচ্ছা বা প্রার্থনা বোঝাবে। মনের কোনো ইচ্ছা বা প্রার্থনা বোঝাবে। মনের কোনো ইচ্ছা বা প্রার্থনা বোঝাবে। যেমন ধরেন আমি একটা বাক্য বললাম, যদি আকাশে উঠতে পারতাম, যদি আকাশে উঠতে পারতাম। এন্ড বলেন তো, যদি আকাশে উঠতে পারতাম, এটারও শেষে এক্সক্লেমেটরি আছে। যদি আকাশে উঠতে পারতাম, এটারও শেষে এক্সক্লেমেটরি আছে। তাহলে এক্সক্লেমেটরি দেখেই কি এটাকে আমরা আবেগসূচক বলে ফেলবো, নাকি বাক্যের অর্থটা বুঝবো? বাক্যের অর্থটা বুঝবো। আপনি যদি বলেন যে আকাশটা কি সুন্দর, আকাশটা কি সুন্দর, যখন আপনি বলছেন এক্সক্লেমেটরি সাইন দিয়ে, তখন আপনি এটা বিস্ময় প্রকাশ করছেন, এটা হচ্ছে আবেগসূচক। কিন্তু আপনি যদি বলেন যদি উঠতে পারতাম, এটা কি আপনি আবেগ প্রকাশ করছেন না ইচ্ছা? ইচ্ছা। ইচ্ছা। আপনি ইচ্ছা প্রকাশ করছেন। যদি পুলিশ হতাম, যদি অ্যাডমিনে থাকতে পারতাম, যদি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারতাম, এগুলো হচ্ছে ইচ্ছা। ইচ্ছা সূচক বাক্যের শেষেও এক্সক্লেমেটরি সাইন থাকতে পারে। সেক্ষেত্রে এক্সক্লেমেটরি দেখেই ঝাঁপায় পড়বো না, আমরা বাক্যের অর্থটা ক্লিয়ার করে জানার চেষ্টা করব। বাক্যটা যদি এমন হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি পড়তে পারতাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি পড়তে পারতাম, শেষে একটা এক্সক্লেমেটরি সাইন কি দিবেন? আবেগ সূচক না ইচ্ছা সূচক? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি পড়তে পারতাম, ইচ্ছা সূচক। ইচ্ছা সূচক। তো বাক্যের অর্থটা তো জানতে হবে। এক্সক্লেমেটরি সাইন আবেগ সূচকেও থাকবে, ইচ্ছা সূচকেও থাকবে। সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে বাক্যটা কি প্রকাশ করছে। বাক্যটা যদি বিস্ময় বা কোনো আবেগ, হাসি, কান্না, দুঃখ, বিরহ, যন্ত্রণা প্রকাশ করে, তখন সেটা আবেগসূচক বাক্য। আর যদি সেটা ইচ্ছে প্রকাশ করে, মনের কোনো ইচ্ছে প্রকাশ করে, সেটা হচ্ছে ইচ্ছে সূচক। ফাইনালি হচ্ছে আমাদের আজ্ঞাবাচক।
আজ্ঞাবাচক মানে হচ্ছে আপনি কাউকে কোনো আদেশ দিলেন, অর্ডার, কোনো উপদেশ দিলেন, অ্যাডভাইস, কোনো রিকোয়েস্ট করলেন, অনুরোধ। যেমন আপনি এটা সরাসরি একটু বলতে হবে, আপনি কাউকে বললেন দেশের সেবা করবে, মানুষের সেবা করবে, রৌদ্রে বাইরে যাবে না, দয়া করে কাজটি করে দিন, সদা সত্য কথা বলবে। আপনি যখন সরাসরি কাউকে আদেশ দেন, সরাসরি কাউকে উপদেশ দেন, সরাসরি কাউকে রিকোয়েস্ট করেন, সেটা হচ্ছে আজ্ঞাবাচক। দুইটা বাক্য বলে দেন, পার্থক্য ধরতে পারেন কিনা। আমি বললাম দেশের সেবা করা উচিত, দেশের সেবা করা উচিত, দেশের সেবা করো। এটা কি সেম বাক্য না একটা আলাদা ব্যাপার আছে? বলেন। আলাদা। আলাদা। এটা কিন্তু আলাদা। আপনি যখন বলছেন দেশের সেবা করা উচিত, তখন আপনি কাউকে এটা বলছেন না, এটা নর্মালি বলছেন। দেশের সেবা করা উচিত এটা নর্মালি বলা, এটা হচ্ছে বিবৃতিমূলক। কিন্তু যখন আপনি বলছেন দেশের সেবা করো, দেশের সেবা করো, তখন কিন্তু আপনি নর্মালি বলছেন না, তখন আপনি কি করছেন? আদেশ। উপদেশ বা আদেশ উপদেশ। দিচ্ছেন, তখন সেটা হচ্ছে আজ্ঞাবাচক। একদম। একই রকম ভাবে আমি যদি বলি দরজাটা বন্ধ থাকলে ভালো, দরজাটা বন্ধ থাকলে ভালো, বলেন এটা বিবৃতিমূলক না আজ্ঞাবাচক? বিবৃতি। বিবৃতিমূলক। বিবৃতিমূলক। কিন্তু যদি বলতাম দরজাটা বন্ধ করো, তখন এটা কি? আদেশ বা উপদেশ। আজ্ঞাবাচক। তখন এটা আজ্ঞাবাচক। এবারটা বুঝতে পেরেছেন? মানে আজ্ঞা বা অনুজ্ঞার কনসেপ্টটা হচ্ছে আপনি সরাসরি কিছু বলবেন, সরাসরি কাউকে বলতে হবে। এখন যদি আমি বলি যে সরকারের উচিত দাম কমানো, সরকারের উচিত দাম কমানো, সাধারণ না আজ্ঞা? সাধারণ। 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 যদি বলি বিবৃতি বা সাধারণ একই, ওকে সমস্যা নাই। কিন্তু আমরা যদি বলি সরকার দয়া করে দাম কমান, এই সরকার দয়া করে দাম কমান, অনুরোধ। এটা হচ্ছে আজ্ঞা। বুঝছেন এবার? নর্মালি শেষে যখন এই দরকার, উচিত, প্রয়োজন এগুলা থাকে, তখন কাউকে নির্দিষ্ট করে বলা হয় না। আমরা যখন কাউকে নির্দিষ্ট করে বলবো যাও, করো, দেখো, মানে কাউকে সরাসরি কিছু করতে বলা, এটা আদেশ অর্থে হোক, উপদেশ অর্থে হোক বা অনুরোধ অর্থে হোক, তখন সেটা হচ্ছে আজ্ঞা বা অনুজ্ঞা। আবারও বলি, খেয়াল করেন, সাধারণভাবে কিছু বললে সেটা হচ্ছে বিবৃতিমূলক, কোনো প্রশ্ন জিজ্ঞাসা বা কোয়েশ্চেন সাইন থাকলে সেটা হচ্ছে প্রশ্নসূচক, সেখানে অবশ্যই কওয়ার্ড থাকবে, কি, কেন, কিভাবে, কোথায়, কেমন। যখন আমরা কোনো মনের আবেগ প্রকাশ করি, হাসি, কান্না, দুঃখ, বিরহ, যন্ত্রণা, উচ্ছ্বাস, তখন এটা হচ্ছে আবেগ সূচক। যখন মনের ইচ্ছা প্রকাশ করি বা কারোর কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে, হে আল্লাহ দেশকে সুন্দর করে দাও, প্রার্থনা, ইচ্ছা সূচক। আর যখন আমরা কাউকে কোনো কিছু অর্ডার, অ্যাডভাইস বা রিকোয়েস্ট করি, তখন সেটা হচ্ছে আজ্ঞা বা অনুজ্ঞা সূচক, আজ্ঞা বা অনুজ্ঞা সূচক। ওকে, আমরা এটা আইডেন্টিফাই করি, এই সহজ এটা পারি কিনা। যেমন আমরা প্রথমেই বললাম আজ বৃষ্টি আসুক, আজ বৃষ্টি আসুক, নরমালি বলছি নাকি কোনো কিছু বোঝাচ্ছি? নরমালি বলছি। ইচ্ছা সূচক। কারণ আমরা যদি বলতাম, আমি যদি বলতাম যে বাইরে বৃষ্টি পড়ছে, বাইরে বৃষ্টি পড়ছে, এটা কি নরমালি না অন্য কিছু? নরমাল। নরমাল। বাইরে বৃষ্টি পড়ছে নরমাল। আমি যদি বলতাম আজ বৃষ্টি আসুক, আজ বৃষ্টি আসুক, ইচ্ছা প্রকাশ করতে। এটা হচ্ছে ইচ্ছা, হচ্ছে ইচ্ছা প্রকাশ করছি। কারণ যদি বলতাম বৃষ্টি পড়ছে, নরমাল কথা বলতাম, কিন্তু আজ বৃষ্টি আসুক, এটা আমি ইচ্ছা প্রকাশ করছি আমার মনে, সব দূর হয়ে যাক, সবাই ভালো হয়ে যাক, সবাই একদম কি বলা যায় মননশীল হোক, সবাই যত ভালো কথাগুলো আছে আর কি, এগুলো হচ্ছে ইচ্ছা সূচক। কখনো মিথ্যা বলবে না, উপদেশ, আজ্ঞাবাচক। আজ্ঞা বা অনুজ্ঞা, আজ্ঞা বা অনুজ্ঞা, আজ্ঞা বা অনুজ্ঞা। তুমি এত কথা বলছো কেন? ওয়াই? প্রশ্নবাচক। প্রশ্ন বল। আচ্ছা, আমরা সবাই ভালো আছি। সাধারণ। সাধারণ কথা, বিবৃতি। ওকে, ছেলেটা নামাজ ছাড়ে না, বিবৃতি। বিবৃতি, সাধারণ কথা। ওকে, তুমি এত মিথ্যুক, আজ্ঞাবাচক। আজ্ঞা, অর্ডার দিচ্ছি, তুমি এত মিথ্যুক। আশ্চর্য। অনুজ্ঞাবাচক। অবাক হচ্ছি আমরা, অবাক হচ্ছি। ওকে, আবেগ সূচক। ওকে, আল্লাহ মানুষ এমন কেন? আবেগ। আবেগ সূচক। সূর্য পূর্ব দিকে উদিত হয়, বিবৃতি। বিবৃতি। কাজটি করে ফেলো, বিবৃতি। কাজটি করে ফেলো, এটা কি বিবৃতি না আজ্ঞা? আজ্ঞাবাচক। কারণ কাজটি করে ফেলো মানে কি বোঝাচ্ছি? সাধারণ কথা না কাউকে অর্ডার দেয়া? অর্ডার। কাউকে অর্ডার দেয়া, এটা হচ্ছে অর্ডার দেওয়া, যেহেতু এটা হচ্ছে আজ্ঞা সূচক। ওকে,
আচ্ছা, এখন এই যে বিবৃতিমূলক যেটা আমরা পড়েছি, সাধারণ কথা হিসেবে বিবৃতিমূলক যেটা আমরা পড়েছি, এটার আবার ছোট একটু ব্যাপার আছে। আপনাদের মনে আছে কিনা ইংলিশে আমরা যেটাকে অ্যাসার্টিভ হিসেবে পড়ি, ইংলিশে যেটাকে আমরা অ্যাসার্টিভ হিসেবে পড়ি, অ্যাসার্টিভ কয় প্রকার বলেন তো? দুই প্রকার। দুই প্রকার। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, রাইট? বাংলায়ও ঠিক সেম। আমাদের যে বিবৃতিমূলক, যেটা ইংলিশে অ্যাসার্টিভ বলে, এই বিবৃতিমূলক হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে হ্যাঁ সূচক, যেটাকে আমরা বলি অস্তিবাচক, একটা হচ্ছে না সূচক, যেটাকে বলি আমরা নেতিবাচক। অস্তিবাচক, নেতিবাচক, অস্তিবাচক, নেতিবাচক। এখন এই অস্তিবাচক নেতিবাচক বলতে আবার কিন্তু ভালো খারাপ না। অস্তিবাচক মানে ভালো, নেতিবাচক মানে খারাপ, এরকম না। অস্তিবাচক মানে হচ্ছে হ্যাঁ সূচক, মানে আপনি যে কথাটা বলবেন এটা হ্যাঁ টাইপের হবে। আর নেতিবাচক বলে খারাপ কিছু না, নেতিবাচক বলতে আপনি যেটা বলবেন সেটা না বোধক হবে। সোজা বাংলায় যদি আমি বলি, খেয়াল করেন, যদি কোনো বাক্য যেটা খুবই ভালো কথা বলেছে, খুবই ভালো কথা, কিন্তু সেখানে না আছে, নয় আছে, নেই আছে, নি আছে, নাই আছে। আপনি খুবই ভালো কথা বলেছেন, খুবই ভালো কথা বলেছেন, কিন্তু সেখানে না, নয়, নেই, নি, নাই এগুলো আছে, ওটা হলো নেতিবাচক। কারণ আপনি যদি বলেন যে ছেলেটা কখনো মিথ্যে কথা বলে না, ছেলেটা কখনো মিথ্যে কথা বলে না, আগে বলুন তো কথাটা হিসেবে এটা কি ভালো কথা না খারাপ কথা? ছেলেটা কখনো মিথ্যা কথা বলে না, এটা কি ভালো কথা না খারাপ কথা? ভালো কথা। অবশ্যই ভালো কথা। যে কখনো মিথ্যে কথা বলে না মানে সেটা অনেক ভালো, কিন্তু বাক্যে কি আসছে? নেতিবাচক। না আসছে। এই না আসা মানে এটা কি বাচক? নেতিবাচক। ওকে, এই হচ্ছে ফ্যাক্ট। সো এখানে আমরা যে কাজটা করি, আমরা এখানে ভালো খারাপ চিন্তা করি। ভালো খারাপ চিন্তা করার দরকার নাই, এখানে আপনি গঠনটাই দেখবেন ঘুরে ফিরে কিরকম। যে বাক্যে না, নয়, নেই, নি, নাই, নন মানে না টাইপের কোন শব্দ আসলেই সেটা হচ্ছে নেতিবাচক। আর যদি না টাইপের কিছু না থাকে, অস্তিবাচক। ধরেন এই বাক্যটা, সে মিথ্যে কথা বলে না, সে মিথ্যে কথা বলে না, অস্তিবাচক না নেতিবাচক? নেতিবাচক। কেন? কারণ না আছে। আচ্ছা, এখন আমাদের পরীক্ষায় যে কাজটা চায় বা যেটা আমাদের করতে হয়, নেতিবাচক থাকলে অস্তিবাচক বানাতে হয়, অস্তিবাচক থাকলে নেতিবাচক বানাতে হয়। আর এটা সেই মিথ্যে কথা বলে না, আমরা শিখেছি যে এরকম না টাইপের কিছু থাকলে ওটা নেতিবাচক হয়। তো এখানে না আছে, এটা অবশ্যই নেতিবাচক। ওকে, এটা অবশ্যই নেতিবাচক। আচ্ছা, তাহলে নেতিবাচককে আমরা অস্তিবাচক বানাবো। তো অস্তিবাচকে কি করতে হবে? নাটা বাদ দিতে হবে। মানে আমরা যে কাজটা করি সবসময়, সবসময় না, অনেকে যে কাজটা করে আর কি, যে অস্তিবাচক বানানোর সময় নাটা বাদ দিয়ে দেয়। তো না বাদ দিলে তো অস্তিবাচক হয়ে যাচ্ছে, শুধু না বাদ দেয়। কারণ খেয়াল করে তো, না বাদ দিলে কি আগের অর্থের সাথে মিল থাকে নাকি অর্থটা বিপরীত হয়ে যায়? বিপরীত অর্থ হয়ে যায়। বিপরীত হয়ে যাচ্ছে। সে মিথ্যে কথা বলে, কিন্তু বিপরীত হয়ে গেল। কিছুক্ষণ আগে বলছি সে মিথ্যে কথা বলে না, এখন যদি সে বলি সে মিথ্যে কথা বলে, তো উল্টা হয়ে গেল। তো রূপান্তরের সময় যে কাজটা করতে হবে, মাথায় রাখতে হবে যে অর্থ পরিবর্তন করা যাবে না। অর্থ ঠিক রেখে, অর্থ ঠিক রেখে অস্তি থেকে নেতিবাচক, নেতিবাচক থেকে অস্তিবাচক বানাতে হবে। তাহলে সে মিথ্যে কথা বলেন না, এটা নেতিবাচক। এটাকে অস্তিবাচক বানানোর জন্য আমাদেরকে নাটাও বাদ দিতে হবে, অর্থ ঠিক রাখতে হবে। তাহলে কি হবে? সে সত্য কথা বলে। সে সত্য কথা বলে। এক্ষেত্রে খুব ইজি কনসেপ্ট হচ্ছে, আপনি শব্দটা বিপরীত বানায় ফেলবে, ঝামেলা শেষ। সে মিথ্যে কথা বলে না, না ছিল নেতিবাচক। কারণ আপনি বললেন সে সত্য কথা বলে, তো সে সত্য কথা বলে মানেই হচ্ছে মিথ্যে কথা বলে। ঠিক আছে? তাহলে অস্তি থেকে নেতিবাচক বানানোর জন্য, অস্তি থেকে নেতিবাচক বানানোর জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অর্থ ঠিক রাখবো, অর্থ ঠিক রেখে রূপান্তর করবো। ওকে, আচ্ছা, আমরা কিছু প্র্যাকটিস করে ফেলি। খেয়াল করেন, তার মেজাজ আজ খারাপ না। তার মেজাজ আজ খারাপ না, অস্তিবাচক নেতিবাচক? নেতিবাচক। যেহেতু না আছে, নেতিবাচক। আচ্ছা, এটাকে আমরা কি বানাবো? অস্তিবাচক। কি হবে? তার মেজাজ আজ ভালো হয়ে গেল, তার মেজাজ আজ ভালো হয়ে গেল। ওকে, আমি পড়াশোনায় অমনোযোগী, অস্তিবাচক না নেতিবাচক? অস্তিবাচক। অস্তিবাচক। আবার আচ্ছা, এখানে একটা বলে রাখি, কেউ কিন্তু অ এর জন্য আবার এটাকে নেতিবাচক বলেন না। অ এর জন্য নেতিবাচক হয় না, নেতিবাচক হয় না এর জন্য, না, নয়, নেই, নি, নন এগুলা। ওকে, তাহলে আমি পড়াশোনায় অমনোযোগী, এটা হলো অস্তিবাচক, এটাকে আমরা নেতিবাচক বানাবো। তাহলে কি হবে? আমি পড়াশোনায় মনোযোগী নই। আমি পড়াশোনায় মনোযোগী নই, আমি পড়াশোনায় মনোযোগী না, সেটাই বলি। ওকে, জমিটি অনুর্বর খুব, জমিটি অনুর্বর খুব, অস্তিবাচক না নেতিবাচক? অস্তিবাচক। নেতিবাচক। তাহলে এটাকে নেতিবাচক বানাবো, কি হবে?
জমিটি উর্বর না। নয়। জমিটি উর্বর নয় বা জমিটি উর্বর না, খুব কথাটা আর লাগবে না পরে আর। আচ্ছা, সবাই কথা বলছে, অস্তিবাচক না নেতিবাচক? অস্তিবাচক। অস্থিবাচক। অস্তিবাচক। অস্তিবাচক। এবার নেতিবাচক বানান, এটা বুঝে শুনে বানাই না, এটা সবাই ভুল করে। কেউ চুপ নেই। কেউ কথা বলছে না। এই যে কেউ কথা বলছে না, দেখছেন? আমি জানি কেউ কেউ না কেউ। চুপ নেই। আচ্ছা, এখন যদি আমরা বলি কেউ কথা বলছে না, তাহলে কি মিলবে? মিলবে না। না। কারণ আমরা বলছি সবাই কথা সবাই বলছে, কথা বলছে না। আর আমরা তো বললাম সবাই কথা বলছে, কারণ এখানে আছে সবাই কথা বলছে। কেউ কারণ কথা আমরা বলছে। কেউ কথা বলছে, কেউ এটা হবে কথা বলছে কেউ না। চুপচাপ নয়, কেউ নিশ্চুপ নয়, কেউ নীরব নয়। ঠিক আছে? সেই জন্যই বললাম যে অর্থটা আগে মাথায় নিতে হবে, যে অর্থটা কি বুঝাচ্ছেন। এটা দেখলে সরাসরি মাথায় আসে সবাই কথা বলছে না, কেউ কথা বলছে না। কেউ কথা বলছে না এটা হবে না, কারণ কথা তো বলছে। তাহলে আমরা বলবো কেউ নিশ্চুপ নয়, কেউ নীরব নয়। পারিবারিক শিক্ষায় মানুষ শিক্ষিত হয়, অস্তিবাচক না নেতিবাচক? অস্থিবাচক। এটা অস্থিবাচক। এটা হচ্ছে অস্তিবাচক। আচ্ছা, এটা হচ্ছে অস্তিবাচক। ওকে, ঠিক। নেতিবাচক করলে কি হবে? পারিবারিক শিক্ষায় মানুষ অশিক্ষিত হয় না। অশিক্ষিত পারিবারিক হয় না। শিক্ষায় মানুষ অশিক্ষিত হয় না। আচ্ছা, এই শিক্ষিত মানে কি বলেন তো? সার্টিফিকেটের শিক্ষা নাকি মানুষ হিসেবে শিক্ষা? মানুষ মানুষ হিসেবে হিসেবে শিক্ষা, হিসেবে মানুষ হিসেবে শিক্ষা। পরিবারের শিক্ষা। আপনারা জানেন কিনা নতুন একটা আইন আবার আবার নতুন করে পাশ হয়েছে, যে সরকারি কর্মচারীদেরকে গ্রেফতার করতে হলে সরকারের অনুমতি লাগবে। জি স্যার। এটা ভালো আইন না বলেন? কারণ আপনারা সব সরকারি চাকরিজীবী হবেন, হ্যাঁ, আপনারা যত দুর্নীতি করেন, যা কিছুই করেন, আপনাদেরকে গ্রেফতার করতে পারবেন। আমি সমর্থন করি না স্যার। আচ্ছা, থাক, আমরা এই বিষয়ে না যাই। মানে মাঝে মধ্যে যে কি হয়, ওই যে সাফের যিনি প্রেসিডেন্ট আছেন সালাউদ্দিন সাহেব, তো ওনার নামে তো দুদক ইনকোয়ারি করবে, সব ঠিকঠাক। উনি আদালতে গিয়ে দুদককে যেন দুদক যেন ইনকোয়ারি করতে না পারে, এই জন্য উনি গিয়ে সেখানে রিট করে আসছেন। মজা না বলেন? মানে আমি চুরি করি কিনা, আমি চুরি করি কিনা পুলিশ এটা তদন্ত করবে, যেটা আমার জন্য ভালো না, যে প্রকাশিত হোক যে না আমি চুরি করি নাই, পুলিশ তদন্ত করে বলুক। তাহলে আমি যদি আদালতে গিয়ে পুলিশকে তদন্ত করে বাধা দেই, তাহলে কি প্রমাণ হয়? কারণ আমরা তো আসলে বোকা, আমরা অনেক কিছু বুঝি না। আমি জানি না যে এটা কেন হয়েছে। যাই হোক, এরা বড় বড় মানুষ ভাই, আমি ছোট মানুষ, বাংলা পড়াই। লোকটা বিচার পায়নি, লোকটি বিচার পায়নি, এখানে নিয়ে আছে কি বাচক? নেতিবাচক। নেতিবাচক। এটাকে অস্তিবাচক বানাইতে হবে। কি হবে? লোকটি বিচার পেয়েছে। আমি তো বললাম বিচার পায় নাই, আপনি তো পাওয়াই দিচ্ছেন। অর্থ ঠিক রেখে চেঞ্জ করতে হবে। লোকটি অবিচার পায়নি, অবিচার পেয়েছে। লোকটি অবিচার পেয়েছে, অথবা লোকটি বিচার থেকে বঞ্চিত হয়েছে। লোকটি বিচার পাওয়া থেকে বঞ্চিত হয়েছে, লোকটি অবিচার পেয়েছে। মানে অর্থ ঠিক রাখতে হবে, এটা হচ্ছে কথা। ওকে, ঠিক আছে। আমরা কিছু প্রশ্ন একটু দেখি, অল্প কিছু প্রশ্ন আমরা একটু দেখি। আমি তো এ ব্যাপারে একটু বলে রাখি প্রশ্ন সলভ করার আগে। এই যে বাক্য, যেটার ক্ষেত্রে রূপান্তরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, বলেন তো এই রূপান্তরটা কি পড়ার ব্যাপার না প্র্যাকটিস করার ব্যাপার? এটা প্র্যাকটিস করতে করতে হবে। এই যে প্রত্যেকটা বিষয় পড়ানোর পর পরে আপনাদেরকে 10টা-12টা বাক্য আমি প্র্যাকটিস করাচ্ছি একটা কারণে, যাতে প্র্যাকটিসটা করলে আপনার এই ব্যাপারে দক্ষতাটা, হ্যাঁ রাইট, আপনার এই ব্যাপারটা আসবে না। আপনি তো সবই জানেন, কোনটা সরল, কোনটা যৌগিক, কোনটা অস্থি, কোনটা, আপনি সবই জানেন, তো প্র্যাকটিসটা না করলে কিন্তু হবে না। এই জন্য আগে একটু বলে রাখছি, 9-10 বোর্ড ব্যাকরণ বইয়ে যতগুলো রূপান্তর আছে, পুরাতন বোর্ড ব্যাকরণ বইয়ে যতগুলো রূপান্তর আছে, ইনক্লুডিং আমাদের লেকচার শিটে যতগুলো রূপান্তর আছে, সবগুলো একবার করে হলো প্র্যাকটিস করবেন, একবার করে প্র্যাকটিস করবেন। 9-10 বোর্ড ব্যাকরণ বইয়ের ক্ষেত্রে বলে রাখি, পুরাতন বোর্ড ব্যাকরণ বইয়ে যৌগিক বাক্যের 2টা বাক্যে একটু প্রবলেম আছে। প্রবলেম মানে হচ্ছে ওখানে মাঝখানে অপরটা আনেনি, এটা মিস্টেক ওয়ান। পুরাতন বোর্ড ব্যাকরণ বইয়ের কোনো অনেক মিস্টেকই আছে, যেহেতু বইটা যিনি রাইটার মুফাজ্জল চৌধুরী এবং মনীষ তো লিখছে অনেক আগে, তো মারা গেছে 1961 সালে। এরপরে বইটা আসছে 1983-85 সালের দিকে, এরপরে রিপ্রিন্ট করা হইতো না পুরাতন ব্যাকরণ বইটা, এই জন্য ঝামেলা থেকে গেছে। তো এই জন্য যে কাজটা করতে হবে, পুরাতন বোর্ড ব্যাকরণ বইয়ে 2টা বাক্য, যৌগিক বাক্যের 2টা বাক্যের ক্ষেত্রে মাঝখানে অব্যয়টা আসেনি, এই জন্য ওইটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। আপনি অব্যয়টা বসায় দিবেন, আগেই জানাই রাখলাম, যাতে করে পরবর্তী সমস্যা না হয়। আর কোনো সমস্যা হলে তো আপনারা আমার সাথে মেসেজে কথা বলতেই পারবেন, নো প্রবলেম। আচ্ছা, আমরা আবার একটু বলি, প্র্যাকটিস করতে হবে। 9-10 পুরাতন বোর্ড ব্যাকরণ বইয়ের প্রত্যেকটা লাইনের রূপান্তর প্র্যাকটিস করতে হবে, প্লাস আমাদের যে লেকচার শিটটা আপনাদেরকে প্রোভাইড করা হয়, সেই লেকচার শিটটা একটু ভালো করে
প্র্যাকটিস করব। এরপরে আমরা এখানে কিছু বাক্য রেখেছি, এই বাক্যগুলো আমরা একটু দেখি যে এইগুলো আমরা ঠিকঠাক মতো সলভ করতে পারি কিনা। আর আপনারা যে হুটহাট করে আনমিউট করে ফেলেন, অনেক সাউন্ড আছে তো। সুমন হাওলাদার ভাই, আপনি একটু আনমিউট করেন না, আপনার ইয়ারফোনের জ্যাকে মেবি প্রবলেম আছে একটু। আয়েশা আক্তার আপু কিছু লিখে আছেন, আপনারা যারা লিখছেন বা বলছেন এগুলো উত্তর পরে দিচ্ছি। ঠিক আছে, আমরা প্রথম বাক্যটার উত্তরে একটু যাই। এটা হচ্ছে আমাদের 2টা বিসিএস এ আসছিল। কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয় বা কোনটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য নয়, কোনটা? গ গ আসক্তি। গ। সেন খেয়াল করেন, এই যে উত্তরটা আসক্তি, আমরা যারা ছোটবেলা থেকে, এখানে আপনারা অনেকেই আছেন, হয়তো আমার সামনে স্বীকার করবেন না, সবাই এখন খুব ভালো স্টুডেন্ট আপনারা, আমি জানি, বাট এরকম অ্যাভাইলেবল স্টুডেন্ট আমি দেখেছি, এটা সামনাসামনি ক্লাসে বা অনলাইন ক্লাসে, এটাকে সবাই আসক্তি বলে। আসক্তি, আকাঙ্ক্ষা, আসক্তি, লিখতেও আসক্তি লিখে, এটা আসক্তি না, হচ্ছে আসক্তি। তো এই ব্যাপারটা আমি যেরকম জানি, যারা প্রশ্ন করে তারাও জানেন, ঠিক সেই কারণে দেখা গেল প্রশ্নের ক্ষেত্রে এটা 2-2বার আসছে এই কনসেপ্টটা। ওকে, তাহলে এখানে ভুল উত্তর হচ্ছে আসক্তি, এটা আসক্তি হবে না। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, আগে বলেন যে মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, এটা অস্তিবাচক না নেতিবাচক? হচ্ছে অস্তিবাচক। এখন এটাকে আমরা নেতিবাচক বানাবো, তো নেতিবাচক বানাইলে আমাদের 2টা বিষয় খেয়াল রাখতে হবে। 1, আমরা বাক্যের অর্থ ঠিক রাখবো। 2, না জাতীয় কথা আনবো। তাহলে কোনটা হবে? এক তো হচ্ছে না, আচ্ছা আমরা একটু দেখি, 1 হবে না, 2 হবে, 1, আচ্ছা 1 তো হবেই না, 2, 3, 4 আসবে, 2, 3, 4 এই 3টা আমাদের উত্তর হবে। 2টা হচ্ছে মিথ্যাবাদীকে সবাই পছন্দ না করে পারে না, এটা তো হবেই না, টোটালি বেশি হয়ে গেছে। মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, মিথ্যাবাদীকে কেউ অপছন্দ করে না, কোনটা হবে উত্তর? নাম্বার ছোট গ তিন বলে সাথে মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, রাইট। এবার দেখেন তো, পছন্দ করে না মানে কি, কি করে? অপছন্দ অপছন্দ করে, রাইট। এই তো উত্তর হয়ে গেল। আচ্ছা, মুখস্থ বলেছেন না বুঝেই করেছেন? মোটামুটি বুঝেই করছি। আলহামদুলিল্লাহ। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সকিনা বিবির কপাল ভাঙ। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সকিনা বিবির কপাল ভাঙ। এটা হচ্ছে তুমি আসবে বলে হে স্বাধীনতা, এটা একটা কবিতা। এই কবিতার রাইটার কেউ জানেন? জি, কে? শামসুর রহমান। শামসুর রহমানের একটা কবিতা, সেই কবিতার লাইনে এখানে দেওয়া আছে কমা দিয়ে যুক্ত করা 2টা আলাদা বাক্য। কি হবে? বিভ্রমপূর্ণ বাক্য, সরল বাক্য? এটা হচ্ছে মিশ্র বা জটিল বাক্য। যেমন সম্পূর্ণ আলাদা 2টা বাক্য, সম্পূর্ণ আলাদা 2টা বাক্য, একটা কমা দিয়ে যুক্ত হবে, এগুলাকে বলি আমরা খণ্ড বাক্য। আর খণ্ড বাক্যের ক্ষেত্রে একটু বলে রাখি, প্রথমটা হচ্ছে আশ্রিত আর পরেরটা হচ্ছে প্রধান। প্রথমটা হচ্ছে আশ্রিত, পরেরটা হচ্ছে প্রধান। এখানে মূল কথা কিন্তু তুমি আজ বলে স্বাধীনতাটা না, মূল কথাটা কি? সকিনা বিবির কপাল। ঠিক আছে, এটা মনে রাখবেন যে জটিল বাক্যের যে আশ্রিত বাক্য আছে, যে আশ্রিত বাক্যগুলো আছে, এর মধ্যে প্রধান কোনটা, আগেরটা না পরেরটা? খণ্ড বাক্য, সরি আশ্রিত বাক্য না, খণ্ড বাক্য যে 2টা আছে, পরেরটা হলো প্রধান। ওকে, মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, যে মুখস্থ বলে ফেলেছেন যৌগিক বাক্য। তাহলে বলেন মাঝখানে অব্যয় কোনটা? মাঝখানে অব্যয় আছে? এটা সরল বাক্য। আচ্ছা, মা, তার মা ছিল না, বলের জায়গায় আমরা দিলাম তাই। তার মা ছিল না, কমা তাই কেউ চুল বেঁধে দেয়নি। এখন কি বাক্য? যৌগিক বাক্য। এখন যেহেতু তাই আছে, এখন আমরা এটাকে যৌগিক। কিন্তু সাধারণভাবে মা ছিল না বলে কেউ চুল বেঁধে দেয়নি, এটা কি জটিলের কোন চিহ্নের মধ্যে আপনি পাবেন? এটা হচ্ছে সরল। জটিলের দিকে যান, আপনি বলেন না এটা জটিল, 2টা আলাদা বাক্য জটিল। জটিল তো এটা 2টা আছে, এটা তো বিশেষের প্রশ্ন, আমি করি নাই তো, এটা বিশেষের প্রশ্ন। এখানে জটিল আছে, মিশ্র আছে, তাহলে কি জটিলে যাবো আমরা? না, এটা খুব নর্মালি চিন্তা করেন যে এখানে কোনো অব্যয় নাই, কোনো অব্যয় নাই, শুরুতে মাঝখানে কোনো কনসেপ্ট নাই, তো এটা কি হবে? সরল বাক্য। কিন্তু আমরা যদি এই বলেটা বাদ দিয়ে তাই দিতাম, তাহলে কি হতো? একই রকম স্ট্রাকচারে আরেকটা প্রশ্ন পাবেন, বিসিএস এর প্রশ্ন, সেটা হচ্ছে 5 নম্বরে, তার চুল পেকেছে,
কিন্তু বুদ্ধি পাকেনি। যৌগিক যৌগিক বাক্য। এটা যৌগিক কেন বলছি আমরা, দেখেন এটা কিন্তু যৌগিক কারণ মাঝখানে কি আছে? অব্যয়। অব্যয় আছে, অব্যয়। মাঝখানে একটা অব্যয় দিয়ে যুক্ত হয়েছে। খুব সহজে এটাকে আমরা কি উত্তর বলতে পারছি? যৌগিক। যৌগিক। ওকে, এই 38তম ও 35তম বিসিএস এর যে প্রশ্নটা, এই সেম স্ট্রাকচারের প্রশ্নটা আপনি আবার 29তম বিসিএস এর ক্ষেত্রে গিয়ে পাবেন। সেটা হচ্ছে বাক্যের গুণগুলা কি কি। সহজ না প্রশ্ন? আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। এখানে যে ঝামেলাটা সহজ হইলো কি ঝামেলা জানেন? ওই যে যারা আসক্তি আসক্তি মুখস্থ করেছে তারা তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে উত্তর দিয়ে আছে 4 নাম্বার। কোনোটাই নয়। কেন? কারণ এদের আসক্তির পরে যোগ্যতা আসার কথা, এরা তো আসক্তি কখনো খেয়ালই করেনি। এরা উত্তর দিয়ে আছে 4 এবং এটা নিয়ে বহুত 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 গ্যাঞ্জাম করেছে। কিন্তু অ্যাকচুয়ালি এর উত্তর হচ্ছে 2 নাম্বারটা, আকাঙ্ক্ষা আসক্তি। আসক্তি না, আসক্তি। আসক্তি যোগ্যতা। যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম। কি বাক্য? যেই সেই। জটিল। জটিল বাক্য। মিশ্র বাক্য। মাঝখানে যেই সেই। জটিল কথাটা নাই। জটিল নাই থাকলে তো সমস্যা নাই, কারণ জটিলের তো আরেকটা অল্টারনেটিভ নাম আছে, ওটা কি? মিশ্র। মিশ্র। Okay? এই শুরুতে মাঝখানে কিছু থাকা, যে সে, যারা তারা, যেই সেই, যদি তবে, যদি তাহলে, যেহেতু সেহেতু, যখন তখন, হয়তো বা নয়তো বা, যারা তারা, এগুলো হচ্ছে জটিল বাক্য। যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো সুতরাং তুমি প্রথম হবে। যৌগিক। জটিল বা মিশ্র। আচ্ছা, এখানে অনেকের কাছে এটা যৌগিক মনে হবে। কেন? কারণ মাঝখানে কি আছে? সুতরাং আছে। আচ্ছা, শুধু খেয়াল করতে হবে শুরুতে কিছু আছে কিনা। যেহেতু এটা জটিল বাক্য। যেহেতু আছে। আমরা নরমালি, হ্যাঁ আমি একটু বলি শোনেন, যে আমরা নরমালি যেহেতু সেহেতুর সাথে মানে খুব রিলেটেড। হ্যাঁ, যেহেতু সেহেতু, যেহেতু সেহেতু, যেহেতু সেহেতু সরাসরি না এসে যে যেহেতু সুতরাং আসে, আলাদা কিছু না, কারণ এগুলো নিত্য সম্বন্ধীয় অব্যয়ের মধ্যেই আছে। যদি বাক্যটা এমন হইতো, দেখেন যে তুমি বেশি নম্বর পেয়েছো, যদি বাক্যটা এরকম হইতো, তুমি বেশি নম্বর পেয়েছো, তুমি বেশি নম্বর পেয়েছো সুতরাং তুমি প্রথম হবে, তাহলে এটা হয়তো যৌগিক। যৌগিক। কারণ তখন আপনি শুরুতে কর্তা পাচ্ছেন, মাঝখানে অব্যয় পাচ্ছেন, তখন এটা যৌগিক বলতেন। কিন্তু এখানে শুরুতে কি চলে আসছে? যেহেতু। যেহেতু। তাহলে এটাকে আমরা এখন শুরুতে মাঝখানে কনসেপ্টে নিয়ে যাই। কনসেপ্ট হচ্ছে যে প্রথমে বললাম না আপনাদেরকে যে এই কনসেপ্টটা খুবই সহজ, আবার খুবই ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল তখনই যখন আপনি না বুঝে উত্তর করতে যাবেন। সহজ বলছি এই কারণে যে আপনি পড়া মাত্র মনে হবে আর এটা কোনো ব্যাপারই না, তো সহজ সহজ লাগে, তো নর্মাল নর্মাল মনে হচ্ছে। হ্যাঁ, বিষয়টা আসলে নর্মাল, কিন্তু উত্তর দেওয়ার সময় আপনাকে একটু প্রশ্নটা ভালো করে পড়ে নিতে হবে। না, আমাদের যেটা প্রবলেম হয় আর কি, মাঝে মধ্যে আমাদের খুব কমন পড়ে যায়, আর অনেকের হাতে কোনো ব্যাপারই না, এটা দেখা মাত্র আমরা পেরে যাই আর কি। তো দেখা মাত্র পেরে না গিয়ে একটু চেষ্টা করব আমরা এটা একটু পড়ে, প্রশ্নটা পড়ে উত্তর করা, তাহলে এটা একটু সহজ হবে। ঠিক আছে, তাহলে বলেন বাক্যটা একটু যদি আমরা রূপান্তরটা প্র্যাকটিস করি বই থেকে আর শীট থেকে, তাহলে মোটামুটি বাক্যটা আমাদের জন্য কঠিন থাকবে না, একটু সহজ লাগবে? সহজ। একটু মানে মনে হয় যে একটু বুঝতে পেরেছেন নাকি? আচ্ছা, বাক্য আসলে খুব জটিল বিষয় না, বাক্যটা খুব সহজ বিষয়। আর গঠনগত ভাবে আপনারা যে যেখানেই পরীক্ষা দেন, যে প্রশ্ন সলভ করতে যান, একটু যদি গুছিয়ে প্রশ্নটা ভালো করে পড়েন, উত্তরটা খুব সহজ হবে। কারণ সেক্ষেত্রে কনসেপ্ট হচ্ছে যে নানা রকম বইয়ে নানা রকম উত্তর দেওয়া থাকে, একই প্রশ্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উত্তর দিচ্ছে, সেগুলো আসলে রাইটারদের এক একটা আলাদা যোগ্যতা বলতে পারি। আমি শুধু যোগ্যতাই বলি যে সে তার যোগ্যতা মতো একটা উত্তর করে দিয়েছে। এখন এটার উত্তরটা আসলে সে কিরকম ভাবে করেছে এটা আই এম শিওর। আমি আপনাকে যেটা পড়াচ্ছি বা যেটা শেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে একদম আমার মতে না, একদম বাংলা স্টুডেন্ট হিসেবে, বাংলা শিক্ষক হিসেবে যেটা লয়াল সেটাই আর কি। এখন আমাদের দেশে বই লেখা খুবই সহজ, চাইলে আপনিও বই লিখে ফেলতে পারেন। বই লেখাও কঠিন কিছু না, মাত্র 20,000 টাকা খরচ হলে এখন বই লেখা যায়, 100 কপি বই পাওয়া যায় সিরিয়াসলি। তো রাইটার হওয়া খুব সহজ। এখন সেক্ষেত্রে আপনি বই যার কাছে যেটাই আছে পড়েন, কোনো সমস্যা নাই। আমি তো আপনাদেরকে নির্দিষ্ট কোনো বই কিনতেও বলিনি, শুধু এতটুকু অনুরোধ থাকবে পুরাতন 19 এর বোর্ড ব্যাকরণ বইটা একটু কালেকশনে রাখবেন, এবং আমাদের যে শীটগুলো আপনাদেরকে প্রোভাইড করা হয় পিডিএফ আকারে আপনাদের গ্রুপে যেটা দেওয়া হয়, সেটা একটু কষ্ট করে পড়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ কঠিন কিছু থাকবে না। ঠিক আছে, আচ্ছা। আর কার যাদের কোন প্রশ্ন আছে রেজেন করেন। চ্যাটে কেউ কিছু লিখেছিলেন, আমি একটু দেখছি, তারপর একটু বলি।
তুষার ভাই ক্লাসের পিডিএফ কই পাবেন? পিডিএফটা আমরা যে আপনাদের মেসেঞ্জার গ্রুপেই পাঠিয়ে দিই, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ওইটা ডাউনলোড করা আপনাদের ফোনের ব্যাপার, কেউ যদি মেসেঞ্জার লাইট ব্যবহার করেন ডাউনলোড হবে না। তো এটা ডাউনলোড করার দায়িত্বটা আপনার। আচ্ছা, আর একজন কি লিখেছেন? আচ্ছা, আয়সা আপু লিখেছিলেন কমেন্ট করার সুযোগ। হ্যাঁ, কমেন্ট তো আপনি চাইলে চ্যাটে যেরকম লিখে এরকম লিখতে পারেন। আর আমরা জুম ক্লাসটা করছি এই জন্যই যাতে সরাসরি আপনি কথাই বলতে পারেন। কমেন্ট চাইলে আপনি চ্যাটে লিখলে আমি করতে পারবো, সমস্যা নেই। সরাসরি কথা বলতে পারবেন, প্রশ্ন থাকলে সরাসরি কথা বলবেন, নো প্রবলেম। আর আপনাদের কিছু শীট গুলা পিডিএফ আকারে আমরা পাঠাই, ওইটারই প্রিন্টেড ফটোকপি যাদের লাগবে আপনারা আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করে ওইটার ফটোকপির টাকাটা পাঠিয়ে আপনারা কালেক্ট করতে পারেন। এটা কালেক্ট করা ম্যান্ডেটরি কিছুই না, কারণ এটা আপনি পিডিএফ আকারে পেয়ে যাচ্ছেন, আপনি নিজে প্রিন্ট করে নিতে পারেন। যদি কেউ হ্যাসেল মনে করেন তাহলে আমাদের কাছ থেকে এটা কালেক্ট করতে পারেন, মডারেটরদের সাথে যোগাযোগ করলেই তারা ইনশাআল্লাহ আপনাদেরকে এটা প্রোভাইড করবে সুন্দরবন করে। তো ঠিক আছে, সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। আর সাহিত্য কোর্সে আমরা নতুন ব্যাচ ওপেন করেছিলাম, ঈদের বন্ধই ছিল। আগামীকাল সাহিত্য ব্যাচের ক্লাস হচ্ছে রোববার মঙ্গলবার রাত 10টায়, ওটা রানিং চলছে, মাত্র একটা ক্লাস হয়েছে, আগামীকাল দ্বিতীয় ক্লাস হবে। আপনারা কেউ চাইলে সেই ক্লাসে যোগ দিতে পারেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। ধন্যবাদ আবারও, সালাম আলাইকুম। ও হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে রেজেন করেন, প্রশ্ন না থাকলে লিভ নিতে পারেন।